হিরণ ভাই যে তুমি এখানে আমাগুলো ইক্কা দাঁড়াইছো? হিরণ সিগারেট ছুঁড়ে মারল দূরে। হুতুমকে কাছে টেনে নিল এমনভাবে যেন সেখানে হুতুম ছাড়া কাউকেই দেখেইনি। হুতুমকে টেনে নিয়ে গাল টেনে দিল, চুলগুলো গুছিয়ে দিল এক ধ্যানে, আদুরে স্বরে বলল, কিরে, তুই রাতের বেলা বাইরে কি করস? হুতুম আইসক্রিম খেতে খেতেই উত্তর দিল, আমি কি একলা গেছি মাস্তান? আমি দেখো না কাগো লগে গেছি। গ্যাসস তো কাল্লা বিন্দুর লগে। তোরে না কইছি কাল্লা বিন্দুর লগে মিশবি না, নইলে তুইও কাল্লা হইয়া যাবি। হিরণের কথায়ও সরল সোজা বিন্দুর বোকাশোকা হাসিটা বন্ধ হলো না, কিন্তু মুখ অন্ধকার করলো করবি। ছোট মানুষকে এসব বলবেন না, এসব কেমন ধরনের কথা? হিরণ এবার চোখ উল্টে তাকালো করবির দিকে, লাল লাল তার চোখ যুগল। হিরণ বাঁকা হেসে বলল, ছোট মানুষকে তাহলে কি সব বলে? আমি তো বুঝি না, বুঝাও। করবি মুখ ফিরিয়ে নিল দ্রুত। লোকটার চোখের দিকে তাকানো দেয় কেমন ভয় ভয় লাগে, যেন সে মুখ ঘুরিয়ে হুতুমকে ডাকলো। আসো হুতুম, বাসায় যাই, রাত হয়েছে। এতক্ষণে রাত হয়েছে মনে হলো? সেদিন দেখলাম সিএনজি করে এলাকায় ঘুরছো অন্ধকারে, তা তখন রাত ছিল না বুঝি? হিরণের বাঁকা নজর, বাঁকা কথায় ভয়ের শীতল স্রোত বয়ে গেল করবির শরীর জুড়ে। লোকটা কি তবে জেনে ফেললো? নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলো করবি। কপাল বেয়ে গড়িয়ে পড়া বিন্দু বিন্দু ঘামকে উপেক্ষা করে বলল, হ্যাঁ ছিল। আমার রোজগার করে খেতে হয়, সেজন্য যদি রাত করেও ফিরতে হয় তাহলেও আমার কিচ্ছু করার নেই। আপনাদের মতো তো বাপের অঢেল টাকা নেই যে এলাকা এলাকা জুড়ে ঘুরে বখাটেপনা করলেই পেট ভরবে আমার। আমাদের পেট চালানোর জন্য বাবার রোজগার নেই, তাই আরামায়েশ করে ঘরে থাকতে পারি না আমরা। বিয়ে করে নিলেই তো পারো রুবি, বিয়ে করো আমাকে। কথা দিলাম তুমি বিয়ে করলে আমি বখাটে থেকে সভ্য হয়ে যাব। তুমি আসলে আমি সব ছেড়ে দেব। আমাকে ভালো করে নিলেই তো পারো রুবি। শেষের কথাটায় কেমন আবদারের সুর ছিল, যেন কেমন আকুতি মাখানো সেই স্বর, কিন্তু ছুতে পারল না করবীর হৃদয় দুয়ার। বরং সে এসব আবেগ উপেক্ষা করেই বাড়ির ভেতরে চলে গেল। একমাত্র এই ছেলেটার জন্য এলাকার মানুষ তাকে বাঁকা চোখে দেখে, তার রূপ নিয়ে শ্লেষ কটাক্ষের প্রবণতা বাড়ে। লোকটাকে আশকারা দিলেই মাথায় উঠবে। করবী উপেক্ষা করলেও একজন আক্ষেপ ভরা দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল হিরণের লাল চক্ষু যুগল। এই কথাগুলো তার জন্যে হলে কতই না ভালো হতো। আবার নিজের ভাবনায় মনে মনে হাসলো বিন্দু। কী সব আকাশ কুসুম ভাবছে সে, তা আদৌ হয় নাকি? তেলে জলে কি কখনো মিশে খায়? আপা হলো বেজায় সুন্দরী, অথচ সে কয়লা। সেজন্য আপা প্রেম পেলে সে লাঞ্ছনা পাবে, সেটাই স্বাভাবিক। কিন্তু হিরণের লাল চোখগুলো দেখে বড় মায়া হলো ওর। একটু কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, তোমার কি শরীরটা ভালো না হিরণ ভাই? হিরণ করবীর যাওয়ার পথ থেকে চোখ ঘুরিয়ে তাকালো বিন্দুর পানে, কিছুটা মুখ ঝামটি দিয়ে বলল, না, আমার শরীরটা ভালো না কালা। সর তুই, সবুজ রঙে খ্যাত সেজে বসে আসোস। কোনো কৃষক দেখলে পরে চাষ করতে চলে আসবে। দূর হয় চোখের সামনে থেকে। বিন্দু সরল দু পা, ঠোঁট ফুলিয়ে বলল, তুমি হুতুম আপার সাথে কত সুন্দর করে কথা কও, আমার লোকে এমন করো কেন? কারণ তুই আপাও না, হুতুমও না। তুই ভুতুম, সর এখান থেকে। তোরে দেখলেই আমার সাত পুরুষের নাম আমি ভুলে যাই। একটা মানুষের এমন রঙের জামা কেমনে পড়তে মন চায় আমারে বুঝা? খচ্চরের মতো পছন্দ। আম্মাই কয় আমারে এই রঙে ভালা মানায়। তোর আম্মার চোখ না চুলা গিয়া জিজ্ঞাস কর, খচ্চরের বংশ। হুতুমটারে খচ্চর বানায় ফেলবি তোরা। হুতুম আইসক্রিম রেখে চোখ গোল গোল করে তাকালো, রাগী কণ্ঠে বলল, বিন্দুবালারে কিছু কইবা না একদম, ও অনেক সুন্দর। হিরণ মুখ বাঁকালো। হ, একবারে আসমানের পরি তোর বিন্দুবালা, কালা পরি। হিরণের তার ছিল না বুঝে হয়তো খুশি হলো বিন্দু। বিনা এতক্ষণ চুপ থাকলেও এই কটাক্ষ মেনে নিল না। উঠতে উঠতে বলল, গাধা হিরণ, গাধি বিন্দু। রাতের খাওয়া দাওয়া শেষ হয়েছে বেশ অনেকক্ষণ। করবী বই পড়ছিল, তার রাতের নিত্যদিনের রুটিনে এটা আজও ব্যতিক্রম হয়নি। তবে কিছুক্ষণ আগে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হতে সে বারান্দায় গিয়ে বসলো। পুরো এলাকা তখন অন্ধকারে নিমজ্জিত, শুনশান নীরবতায় খাখা করছে চারিদিক। করবীর রাত অপছন্দ, তাও এমন ঘুটঘুটে অন্ধকার রাত। কিন্তু অপছন্দের জিনিসও আজকাল অভ্যাস হয়ে গিয়েছে, সয়ে গিয়েছে মস্তিষ্কে। দূর হতে দূর অবধি মৃত বিল্ডিংগুলো ছাড়া কিছুই তেমন দেখা যাচ্ছে না। জ্যোৎস্না নেই এক ফোঁটা। আকাশের কি মন খারাপ। এই নীরবতা ভেদ করে হইচই ভেসে এলো। মারধরের শব্দ শোনা গেল ভীষণ। বিন্দুর কান্নার শব্দ আসছে। আজকেও কি মেয়েটাকে মারছে ওর মা? করবী কান খাড়া করলো। হ্যাঁ, বিন্দুর কান্নার শব্দের সাথে মহিলার কণ্ঠ পাওয়া যাচ্ছে। নিস্তব্ধ রাত হওয়ায় সব কথাই স্পষ্ট শোনা যাচ্ছে। মহিলার ভীষণ বাজে ভাষায় গালাগালিও করছেন। করবী মনোযোগ দিতে শুনল মহিলার গলা।
মা, আমি মরে খাইটা আর তুই ফুর্তি করস, মাইন ছেড়ে টাকা দিয়ে বেড়াস। তোর বাপ একটা 10 বছর ধরে বিছানাতে পড়ে আছে, আর তুই টাকা কামাইয়া মাইনসের হাতে দেস। আরে কালি, তোর টাকা না দিলেও সেই মাইয়ার জীবন চলবো। রূপ দেখা নাগররা এমনিই আইব, তোর কে নিব? হ্যাঁ, কে নিব ক? নাই রূপ নাই কিছু, কলঙ্ক আছে খালি। মহিলা বোধে আরো অনেক কিছু বললেন, কিন্তু শুনলো না করবী। কানে চেপে ধরলো সে। তার জন্য মেয়েটা মার খাচ্ছে। তাকে সাহায্য করার অপরাধে করবী নিজের মুখ চেপে ধরলো। তার ভীষণ কান্না পাচ্ছে মহিলার কথায়। সে সুন্দর বলে তার কোনো সমস্যা নেই, জীবন এটা মানুষ কিভাবে ভেবে নেয়? সুন্দর বলেই কি সে পুরুষদের মাথা ঘুরিয়ে জীবন কাটায়? তার এত কষ্টের মূল্য কই তাহলে? সবাই তো ভাবেই সে রূপ দেখিয়ে বিশ্বে কিনে ফেলেছে। সুন্দর হওয়ার এই এক অপরাধ। মানুষ ভাবে সুন্দরদের জীবনে কোনো দুঃখ নেই, অথচ মানুষ জানে না সুন্দর হওয়াটাই কারো কারো জন্য সবচেয়ে বড় দুঃখের। যে মেয়েটার মাথার উপরে বড় ভাইয়ের ছায়া নেই, বাবা একজন স্ট্রেচারের সাহায্য ছাড়া এক কদম আগাতে পারে না, সেই মেয়ে জানে সুন্দর হওয়ার অপরাধে কত শাস্তি ভোগ করতে হয় তাকে প্রতিনিয়ত। এসব ভাবনার মাঝে করবী অন্ধকার রুমে প্রবেশ করলো ওর বাবা। অন্ধকার হাতরে মেয়ের দিকে একটা খাম এগিয়ে দিয়ে বললেন, এই টাকাগুলো বিন্দুকে দিয়ে দিস, মেয়েটা আমাদের থেকে বেশি অসহায়। করবী হতভম্ব। বাবা তো টাকার কথাটা জানতেন না। তবে যামিনীর অম্বরে আধার তখন ঘনীভূত। তৈয়ব হোসেন বসে আছেন মেয়ের পাশে। একমাত্র সম্বল বাবাটার বুকে করবীর অসহায়ত্বরা ঠাঁই পেল। তৈয়ব হোসেন মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। বরাবরই তিনি গম্ভীর প্রকৃতির। মেয়ের সঙ্গে কথা বলার সময় তিনি বন্ধু হতে পারেন না, বাবা হয়েই কথা বলেন। তবে মেয়েকে সর্বোচ্চভাবে ভরসা দেওয়ার চেষ্টা করেন, যেন মেয়ের এই বিশাল পৃথিবীতে একা না লাগে। করবী বাবার বুকে মাথা রেখে প্রশ্ন করল, তুমি টাকার কথা কিভাবে জানলে আব্বু? তৈয়ব হোসেন হাসলেন। যুবককালে তিনি ছিলেন প্রচণ্ড বুদ্ধিমান লোকে ভালো মন্দের বিচার বিশ্লেষণ করতে কতবার তার কাছে আসতো, অথচ তিনি বুঝবে না তার অগোচরে তার সন্তানে কি করছে তা কি হয়। জানলাম কোনো একভাবে, যখন বিন্দুর সাথে দুঃখ করছিলিস তুই, তখনই শুনলাম। বাবাকে একটিবার জানালি না কেন? তোর যে এতগুলো টাকা হারিয়েছে। করবী চুপ থাকে। তার বাবা বিচক্ষণ। মেয়ে কেন টাকার কথা জানায়নি সেটা তিনি ভালো করেই বুঝতে পেরেছেন, তাই নতুন করে বাবাকে সে আর বলল না কিছু। তৈয়ব হোসেন এবার তারা দিলেন, এখনই গিয়ে মেয়েটার টাকাগুলো দিয়ে আয় মা, আমাদের বাপ মেয়ের সংসার দুবেলা না খেলেও কিচ্ছু হবে না। আর ওদের কতগুলো পেট, আমাদের চেয়ে ওদের সমস্যা বেশি। করবী বাবার হাতে টাকার খামটা নিল, শুধালো, এত টাকা তোমার কাছে কিভাবে এলো বাবা? সেই উত্তরের এখন তেমন কোনো প্রয়োজন নেই মা, তুই টাকাটা দিয়ে আয়, মেয়েটা না হয় আরও মার খাবে। করবীর মনে খচখচ রইল, কিন্তু সে আর বসে থাকলো না। খামটা নিয়ে ছুটলো বিন্দুদের উদ্দেশ্যে। তৈয়ব হোসেন অন্ধকারে মেয়ের চলে যাওয়ার অবয়বের দিকে তাকিয়ে রইলেন নির্নিমেষ। তার কি সুন্দর পরীর মতন মেয়ে, এত সুন্দর সন্তানের চোখের নিচের চিন্তার দাগগুলো তিনি বুঝবেন না তা কি করে হয়? বাবাটা ঘরে থাকে বলে বুদ্ধিও কি লোপ পেয়েছে নাকি যে মেয়ের আড়ালের কথা বুঝবে না? দীর্ঘশ্বাসে ভারী হলো রজনীর ক্যানভাস। তৈয়ব হোসেন চোখ বন্ধ করলেন। মেয়েটা অবিকল মায়ের মতন হয়েছে। ওর মায়েরও তো এমন সুন্দর রূপ ছিল। স্ত্রীর কথা মন পড়তেই ফতুয়ার বুকের পকেট থেকে তিনি স্ত্রীর ছবি বের করলেন। আফসোস করে বললেন, মিনু, তোমার মেয়েটা তোমার মতোই সুন্দর হয়েছে। জানো, তুমি থাকলে আমরা বাবা মেয়ে একটা কুল পেতাম, সংসারটা এমন ছন্ন ছাড়া হতো না। অথচ ছবি মিনু জবাব দেবেন না, কিন্তু তার চোখ দুটো যেন হাসছে। অসম্ভব সুন্দর নারীদের স্তব্ধ মুখের দিকে তাকালেও মনে হয় কত কথা যেন বলছে সেই মুখ, সেই চোখ। সিঁড়ি ডিঙিয়ে ভীরু পায়ে ছাদের দরজায় দাঁড়ালো করবী। পরিবেশ পরিস্থিতি বোঝার জন্য এই বিরতি নেওয়া। আলোহীন রাত হলেও মানুষের অবয়ব দেখা যায় বিনা দ্বিধায়। আর সেজন্যই চিলেকঠের ঘরটার সামনে যে একটা ছিমছাম মেয়েলি শরীর দাঁড়িয়েছে তা বুঝতেও বাকি রইল না করবী। চিলেকোঠার দরজা বন্ধ। হয়তো বিন্দুকে শাস্তি দেওয়া হচ্ছে সারা রাত বাহিরে কাটানোর, এসব নতুন না। তাছাড়া গ্রীষ্মকালীন রাত অবলীলায় কাটিয়ে দেওয়া যায় খোলা আকাশের নিচে বসে, এতে আরাম বোধ হয়। কিন্তু শীতকালে এই ব্যাপারটা বড় অমানবিক হয়ে যায়। করবী ধীর পায়ে বিন্দুর কাছে পৌঁছালো, ক্ষীণ কণ্ঠে বলল, আমাদের বাসায় গেলেও পারতিস, দুজনে এক রাত না হয় গল্প করেই কাটাতাম। এই মাঝরাতে এমন হিমশীতল মেয়েলি কণ্ঠে বিন্দুর চমকে যাওয়া কিংবা ভয় পাওয়া উচিত ছিল, অথচ এর একটাও তার মাঝে দেখা গেল না। বরং তার বিনিময়ে পাওয়া গেল বেশ ঝলমলে কণ্ঠ। আমি জানতাম তুমি যেখানে আইবা, তাই কষ্ট করে আর নিচে যাই নাইকা। করবী বিন্দুর কথায় অবাক হলো কিঞ্চিত। তুই কিভাবে জানলি আমি যে আসবো? এবারের প্রশ্নে 180 ডিগ্রি ব্যাসার্ধে ঘাড় ঘোরালো বিন্দু। বলল, প্রতিবার আমি মার খাওয়ার পর তোমারে দেখি ছাদের দরজায় দাঁড়িয়ে থাও কেমন অসহায়ের মতো। মাঝে মাঝে তো আমার হাসি ভাবি, মার আমি খাইলাম না তুমি।
বিন্দু কথা থামিয়ে হাসলো নিঃশব্দে। তার হাসির সঙ্গী হলো করবীয়। ছোট চড় দিল পিঠে, মুখ ঘুরিয়ে বলল, রসিকতা করিস না, ব্যথা বেশি পেয়েছিস? আরে আপা, এগুলো কোনো ব্যাপার হইল? আমার তো এসব গায়ে লাগে না। বিন্দু বেশ গা ঝেড়ে উত্তরটা দিল, কিন্তু করবী জানে বিন্দু মিথ্যা বলছে। বিন্দুর চিৎকারই বলে দিয়েছিল সে কতটা ব্যথা পেয়েছিল তখন। তবুও পরিস্থিতি ঘুরানোর বিরাট ক্ষমতা মেয়েটার মাঝে আছে। করবী এবার তার হাতের খামটা এগিয়ে দিল। নে টাকাগুলো, খালাকে দিয়ে দিস। শুধু শুধু কতগুলো মার খেলি? বিন্দু একবার দু কদম পিছে হাঁটলো, ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, ছি ছি আল্লাহ, আপা তুমি টাকা দিতে আইছো কেন? টাকাটা তোদের প্রয়োজন বিন্দু, নে না টাকাগুলো। আমাদের সমস্যা সামলে নিয়েছি তো আমরা, নে ধর। বিন্দু হাত বাড়ালো না, বরং ঠায় দাঁড়িয়ে থেকেই বলল, আপা, আমার আম্মার কথায় কষ্ট পায় না গো। আমার আম্মা অভাবের কারণে এমন করে, না হয় হে এত খারাপ না। মাকে ভালো প্রমাণ করার কি আপ্রাণ চেষ্টা মেয়েটার চোখে মুখে। করবী এগিয়ে এলো, তাই বিন্দুর হাতে জোর করে টাকার খামটা ধরিয়ে দিয়ে বলল, খালাকে আমি মোটেও খারাপ ভাবছি না। মানুষ অতিরিক্ত চিন্তায় থাকলে কখনো কখনো এমন রেগে যায়। আমি বুঝি সেসব। তুই টাকাটা নিয়ে নে। আমাদের তো দরকারের সময় দিয়েছিলিস, এখন দরকার শেষ, তুই খালাকে এই টাকাগুলো ফেরত দিয়ে দিস। আপা, তুমি আমার আম্মারে অনেক খারাপ ভাবতেছো আমি জানি, কিন্তু আমার আম্মা এত খারাপ না। হ্যাঁ আসলে বিশাল জমিদারের মাইয়া। আজ ভাগ্যে দোষে এই হানি আনছে তারে তার ভাগ্যে। হে মানুষটা মাঝে মাঝে ক্লান্ত হয়ে এমন করে, তুমি কষ্ট নিও না গো। তার হইয়া আমি ক্ষমা চাইতাছি। কথাটা বলে সত্যি সত্যি ক্ষমা চাইলো বিন্দু, তাও হাত জোর করে। করবী তাই কিছুটা রেগে গেল, ধমকে বলল, এসব কি করছিস বিন্দু? চর লাগাবো একটা। খালাম্মা ভালো মানুষ, বুঝি আমি। তার আচরণে আমি মোটেও কষ্ট পাইনি। তুই এসব করে আমায় ছোট করিস না তো। করবীর ধমকে বিন্দু হাসলো, হেসে জড়িয়ে ধরলো মানুষটাকে। আহ্লাদি হলো কিঞ্চিত। তাহলে টাকাটা তুমি নিজের কাছে রাখো। এখন আমাকে সত্যি কইরা এই টাকার দরকার নাই। যদি কোনো দিন লাগে তোমার কাছ থেকে ফেরত নিমো। আমাকে সাহায্য নেওয়া দেওয়া কি এত সহজে শেষ হইব কও? তোমারে আমার কসম, টেহারা রাহো আপা। না হয় আমি বুঝুম তুমি মেলা কষ্ট পাইছো দেখা টেহারা দিতাছো। করবীর পথ বন্ধ হয়ে গেল। অবশেষে না পেরে কথাটা আবারও নিজের কাছে ফেরত নিল। বিন্দু মেয়েটা ভীষণ ভালো। বর্তমান পরিস্থিতিতে অহরহ এত ভালো মনের মানুষ দেখা যায় না, বিলুপ্ত প্রায় বলা যায়। ভালো মানুষ হলেই তো যন্ত্রণা পেতে হয়। তাই আজকাল সবাই ভালো মানুষ হওয়ার ঝুঁকি এড়িয়ে চলছে। সবারই তো সুখে থাকার অধিকার আছে। সুখে থাকতে হলে যদি খারাপ মানুষও হতে হয়, তাতেও আজকাল যে কারো আপত্তি নেই। তারপর হাত বাড়ালো। করবী যেতে চায়নি বিন্দুকে একা রেখে, বিন্দুর সাথেই থাকতে চাইলো, কিন্তু নাকচ করলো বিন্দু। সে কবরীকে জোর করে নিচে পাঠালো এবং বলল, আমি এখানে একা থাকুম না আপা। আমার এই পৃথিবীতে সঙ্গী হয়তো কম, কিন্তু একেবারে শূন্য না। করবী সেটারও প্রমাণ পেল। যখনই সে দরজা পেরোলো, ঘাড় ঘুরাতেই দেখলো ছোট ছোট পায়ে একটা বাচ্চা এগিয়ে যাচ্ছে বিন্দুর কাছে। কেমন যন্ত্র করে বিন্দুর মাড়ের জায়গাগুলো ছুঁয়ে ছুঁয়ে দিচ্ছে আলগোছে। সারাদিন ঝগড়া করা দুটো মানুষ কেমন দুজনের ব্যথা ভাগ করে নিচ্ছে এই মধ্যরাতে। করবী দীর্ঘশ্বাস ফেললো। এই মেয়েগুলোর অনেক ভালো হোক, প্রার্থনাটুকু করে সে নিজের বাসার দিকে পা বাড়ালো। ভার্সিটির চত্বরে পা ঝুলিয়ে বসে আছে করবী। হাত ঘড়িতে সময় দেখে নিল মাত্র 11টা। একটা ক্লাস করার জন্য কত দূর পথ হেঁটে আসলো, অথচ একটা ক্লাস হবে না জানলে সে কখনোই আসতো না। অবশ্য নোটিশ তো দিয়েছিল, কিন্তু তার স্মার্টফোন না থাকায় সে এটা সম্পর্কে অবগত ছিল না। তার উপর তার কোনো ঘনিষ্ঠ বন্ধু বান্ধবও নেই যে ব্যাপারটা জানিয়ে দিয়ে তার এত বড় উপকারটা করবে। বেলা বাড়ায় পাল্লা দিয়ে বেড়েছে খিদেটাও। চত্বরের খুব দূরে দূরে বসে আছে ছাত্রছাত্রীরা, এক একজন এক এক কাজে মশগুল। করবীর ব্যাগে হাত দিল। আসার সময় আমেনা খালা মানে বিন্দুর মা তাকেই টিফিন বক্সটা ধরিয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন, ধরো, তোমার পছন্দের খাবার রান্না করছিলাম। তোমার তো বাহির হওয়ার সময় হইয়া গেছে, তাই টিফিন বক্সে কইরা দিয়া দিলাম। সময় কইরা খাইও। করবী অবশ্য কিছুটা অবাক হয়েছিল মহিলার আচরণে। ভদ্রমহিলা এমনই হুট করে রেগে যান, আবার এত মায়া দেখান। মাঝে মাঝে করবী তো কখনো সখনো মনে হয় এটা তার নিজের মা বুঝি। সে ধীর হাতে ব্যাগ থেকে টিফিন বক্সটা বের করলো। বেশ মাঝারি আকারের টিফিন বক্সটা খুলতেই দেখলো সেখানে ঠাসা তার পছন্দের বইয়া ভাত এবং শুটকি মাছের ভর্তা, বেগুন ভর্তা সহ 3-4 পদের ভর্তা। নিজের এত প্রিয় খাবারটা দেখে করবীর তর্স হইল না। হাত ধুয়ে এক লোকমা চালান করে দিল মুখে। সুস্বাদু খাবারের ছোঁয়া পেতেই চোখ দুটো আপনা আপনি বন্ধ হয়ে গেল। প্রথম লোকমাটা গিলে চোখ মেলতে দেখলো তার সামনে দাঁড়িয়ে আছে পার্থিব তিমির। চোখ মেলেই তাদের দেখে করবী কিঞ্চিত লজ্জা পেল। থতমত খেলো, নিমিষেই জিজ্ঞাসা করলো, আপনারা? পার্থিব এবার হাসলো। হেসেই করবীর থেকে কিছুটা দূরত্বে বসলো, টেনে বসালো তিমিরকেও। তিমিরের চোখের চাহনি শান্ত শীতল। এত মজা করে একা একা খাচ্ছ করবি, আমাদেরও নিলে পারো। তার খাওয়ার দৃশ্য যে দেখেছে ওরা তা ভালো করেই বুঝতে পারলো করবী। আমতা আমতা করে বলল, হ্যাঁ নিন না, শেয়ার করছি, আসুন।
পার্থিব আর অপেক্ষা করলো না, হাত ধুয়ে এক লোকমা মুখে তুলে নিল, সাথে জোর করে তিমিরের মুখে এক লোকমা চালান করলো। আমেনা খালার রান্নার হাত ভীষণ ভালো, তাই খাবারটা মুখে দিতে প্রাণ জুড়িয়ে এলো দুজনারই। পার্থিব ভীষণ আগ্রহী হলো, এটা ওটা জিজ্ঞাসা করা আরম্ভ করলো এই নতুন খাবারটার বিষয়ে। সাথে তিমিরের টিফিন বক্সটিও খুললো সে নিজে। তিনজনের খাবার ভাগাভাগি হলো নিঃসংকোচ। পার্থিব বেশ বন্ধুসুলভ হওয়ায় করবীর সংশয় কেটে গেল নিমিষেই। ডুবে গেল দুজন ভীষণ আড্ডায়। তিমির এক ধ্যানে তাকিয়ে রইল করবীর দিকে। অনেকগুলো বছর আগে ঠিক এই জায়গাতে তিমিরের গল্প ছিল অন্যরকম, অথচ আজ সেই গল্পের ছিটেফোঁটা অবশিষ্ট নেই। অথচ সেই গল্পের প্রধান চরিত্রের নারী অবয়বের সাথে আজকের নারীর অবয়বটি ভীষণ মিল। তিমির যেন এক মুহূর্তে এই জন্য ভুলেই বসলো তার গল্পের সমাপ্তি হয়েছে আজ বহুদিন, এবং সেই ভুল থেকে ভুলমন করে বসলো একটা বিব্রতকর কাজ। করবীর ঠোঁটের পাশে লেগে থাকা খাবারটুকু সে মুছে দিল নিজের হাতে, এবং ঠিক সেই মুহূর্তে থেমে গেল আড্ডা। করবী তো বিস্মিত হলো, সাথে বাদ গেল না পার্থিব। বন্ধুর দিকে সে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। হুশ হলো তিমিরে, সে বোকার মতন কাজ করে ফেলেছে, কিন্তু সে কাউকে বুঝতে দিল না, বরং এমন ভাব করলো যেন এটা স্বাভাবিক। প্রায় সময় সেই কাজটা করে। লজ্জায় নুয়ে এলো করবী। সুন্দর গালগুলোতে দেখা দিল গোলাপি আভা, মনে হলো যেন গোলাপ ফুলের পাপড়ি। ঠিক সেই মুহূর্তে আবেগ অনুভূতির এলোমেলো সময়টাতে করবীর ফোনে মেসেজ এলো। করবী নিচু অক্ষি যুগল ফোনের দিকে তাকাতেই তার লজ্জারাঙা মুখ নিমিশে মলিন হয়ে গেল। গোলাপি প্রেম কেটে ধরা দিল ভয়। ভীত চোখে চারিপাশ তাকাতেই খেয়াল করলো দূরে বসে রক্তলাল চোখ নিয়ে তাকিয়ে আছে হিরণ, অথচ ঠোঁটে বাঁকা হাসি। রাতের রাস্তায় শূন্য চোখে কেবল তাকিয়ে রয়েছে কুকুর, এছাড়া এই পথে আর কোনো জনমানবের চিহ্ন নেই। কুকুরটা থেকে থেকে কয়েকবার উচ্চস্বরে ডাকছে, তারপর আবার চারিপাশ শুনশান নীরবতায় চুপ হয়ে যাচ্ছে। কুকুরটার পাশেই বসে আছে বিন্দু, চিন্তায় কপালে তার ভাঁজ। কাজ থেকে আজ ছুটি পেয়েছে দেরিতে, যার ফলে বেশ খানিকটা রাতই নেমে গিয়েছে বলা যায়। গাড়ি ঘোড়া না পাওয়াতে হেঁটেই বাসায় পৌঁছানোর মতো ঠিক করেছিল, কিন্তু এতেই বাঁধল বিপত্তি। তাড়াতাড়ি বাসায় পৌঁছানোর জন্য বড় রাস্তা ছেড়ে ধরেছিল গলির পথ। এই অন্ধকারে দ্রুত পা চালিয়ে এগুতে গিয়ে বিপদটা হলো। রাস্তার কিনারে থাকা ইটের সাথে পা আটকে ঠাস করে পড়ে গেল রাস্তায়। বেশ ভালোভাবে মুচকে গেল পাটাও, ব্যথায় মুখ দিয়ে বের হলো চিৎকার। অথচ সাহায্য করার জন্য আশেপাশে কেউ ছিল না, কেবল অবুঝ কুকুরটি ছাড়া। মুচকে যাওয়া পানি উঠে দাঁড়াতে গিয়ে সে খেয়াল করলো পায়ে জোর পাচ্ছে না। এত ব্যথা পেয়েছে যে পায়ে শক্তি দিতে পারছে না। তারপর আর কি, অসহায় হয়ে ঠায় বসেই রইল। বিন্দুর ব্যথার মাঝে কুকুরটা আবার শব্দ করে ডেকে উঠল। এতে চমকে উঠল মেয়েটা, বেশ ঘাবড়ে গেল আচমকা এমন শব্দে। সাথে সাথে বুকে থুতু দিল সে। কুকুরটার দিকে তাকিয়ে শাসনও শুরু করলো। এই এই, তুই এত জোরে জোরে চিল্লাস কেন? আমারে কি দীক্ষা তোর চোর ডাকাত মনে হয়? অমানুষ কুত্তা! কুকুরটা কি জানি কি বুঝলো, বিন্দুর এক ধমকে একদম চুপ হয়ে গেল। উঁচিয়ে রাখা মাথাটাও নামিয়ে গুটিসুটি হয়ে শুয়ে পড়লো। মায়া হলো বিন্দুর। আহারে, ধমক দেওয়াতে কি ও কষ্ট পেল? কতক্ষণ আর চোখে তাকিয়ে রইল কুকুরটার দিকে। অবশেষে না পেরে সে আবারও ডাকলো। থাক, কষ্ট পাইস না, এদিকে আয় তো। তোরে ধমক দিতে চাই নাই, ভয় পাইছিলাম দীক্ষা দিছি। রাগ করিস না, তুই তো আমাকে হুতুমের থেকেও ভালা। হুতুমরে তো একটা ধমক দিলে হ্যার বিপরীতে দুইটা ধমক খাইতে হয়, কিন্তু তুই কি সুন্দর মাইনা নিলি আমার ধমক? জানোস, কেউ এমনভাবে আমারে মাইনা নেয় না এখন পর্যন্ত। না না, ভুল কইছি। করবী আপা আমারে আবার বেশ মানে। একমাত্র হ্যার কাছে গেলেই মনে হয় আমি মানুষ। না হয় হিরণ ভাই আমার লগে যেমন করে। আমার না মাঝে মাঝে অনেক কান্দন পাই জানোস। শেষের কথা সুরে ছিল অবুঝ অভিমান, মন খারাপের রেশ। কুকুরটা এবারও বিন্দুর কথা মানলো। অলস গা ঝেড়ে বিন্দুর গা ঘেঁষে বসলো। এতে খুশি হলো বিন্দু। ব্যাগ থেকে বিস্কুটের প্যাকেটটা বের করলো। প্যাকেটটা চিপতে চিপতে আবার কুকুরটিকে বলল, এই বিস্কুটটা হুতুমের লইকা নিছিলাম, হে আবার অপেক্ষায় তাই আমি কখন যামু। হ্যার লইকে কিছু নিমো, হ্যার ভাগের অর্ধেক বিস্কুট তরেও দিলাম, নি খা। কথাটা বলেই সে সত্যি সত্যি অর্ধেকটা বিস্কুট কুকুরটার মুখের সামনে রাখলো। কি বিস্ময়কর দৃশ্য! মানুষ কখনো মানুষের ভালোবাসার ভাগ কুকুরকে দিতে পারে? পারে না। মানুষের উচ্ছিষ্টটুকুই যদি কুকুর খায় তাও সহ্য করতে পারে না, সেখানে নিজেদের ভাগ দিবে তা অসম্ভব। অথচ এই অসম্ভব কাজটুকু নির্দ্বিধায় করে ফেললো বিন্দু। কুকুরকে বিস্কিট দিল, সাথে গল্প শোনালো তার কত শত সুখ দুঃখের। হিরণ ভাই কবে কালো শার্ট পরেছিল আর তার বুকের মাঝে ধুকপুকানি বেড়েছিল তা বলল। কবে মার্কেটে একটা নীল রঙের শাড়ি পছন্দ হয়েছিল আর দামাদামি করে টাকার অভাবে রেখে এসেছিল সেই শাড়িটা। সেই গল্পটিও বলতে বাদ রাখলো না এই বেনামি কুকুরটিকে। কুকুরটিও ফ্যালফ্যাল চোখে গিলল সকল কথা, গল্প কিংবা বলা যায় ব্যথা। গল্প করতে করতে রাত আরও ঘনীভূত হলো, অথচ হুঁশ নেই সেদিকে। মেয়েটার হাতে থাকা বাটন ফোনটা বন্ধ। এটা দিনের বেশিরভাগ সময় বন্ধ থাকে। এ আর নতুন কিছু না। কথা বলতে বলতে বিন্দু অনুভব করলো এই শুনশান রাস্তায় চপল পায়ে কেউ এগিয়ে আসছে। কয়েকটা পদধ্বনি। বিন্দু যেন আশার আলো দেখতে পেল। সে ভুল করেও একবার ভাবলো না এখানে যারা আসছে তারা খারাপ মানুষও হতে পারে।
ভালো মানুষদের এই এক সমস্যা, তারা নিজেদের ভালো মন দিয়ে বিচার করে বিধায় না ঠকা অবধি তাদের কাছে পৃথিবীর সকলেই ভালো মানুষ। এমনকি ঠকে গেলেও এরা নিজেদের দোষী ভাবে তার কারণে হয়তো বিপরীত পক্ষ তাকে ঠকিয়েছে। বিন্দুর আশার আলো সত্যি হলো। পথ ধরে আসা মানুষগুলো আর কেউ নয়, করবী ও হুতুমের চঞ্চল প্রায় ছুটছে বললেও হয়। কোকড়া কোকড়া বাদামি চুলগুলো ছুটার তালে লাফাচ্ছে যেন। করবী বিন্দুকে দেখতে পেয়ে প্রায় ছুটেই এলো। ভয়ার্ত তার মুখমণ্ডল কিছুটা হড়বড়িয়ে বলল, কিরে, তুই এত রাতে এখানে বসে আছিস কেন? তোকে আমরা তন্ন তন্ন করে খুঁজছি। আগে একটু জিরাও তো আপা, দৌড়ায় তো ক্লান্ত হয়ে গেছো। করবী এবার ধাতস্থ হলো, জোরে জোরে শ্বাস ফেললো কয়েকটা। বুকে দ্রিম দ্রিম শব্দ এখনো শোনা যাচ্ছে তার। করবী এবার আস্তে ধীরে শুধালো, কি হয়েছে তোর? এখানে এভাবে বসে আছিস কেন? আর কি হইব, ধূপ কইরা পইরা পাড়া মস্কাই লইছি, ভাঙাই গেল কিনা সেই চিন্তায় আছি। পা ভাঙার কথা শুনতে করবী ধপ করে এই ধুলোবালি মাখানো রাস্তায় হাঁটু ভেঙে বসে পড়ল। বিজ্ঞ হাতে পাটাকে নাড়িয়ে চাড়িয়ে দেখলো। কিভাবে যে তুই হাঁটাচলা করিস আমি বুঝি না। এত ব্যথা পেয়েছিস জানাবি না? কেমনে জানুম ক? মোবাইল তো একটা আল্লাহ আল্লাহ কইরা দম যায়, এটা দিয়ে কি কিছু করা যায়? করবীর কপালে চিন্তার ভাঁজ পড়ল। মেয়েটার ব্যথায় ব্যথা পেল যেন সেও। হুতুম এতক্ষণ এক ধ্যানে পায়ের দিকে তাকিয়েছিল, তারপর ধীর পায়ে গিয়ে বসলো বিন্দুর সাথে গা ঘেঁষে। জ্ঞানী চোখে একবার বিন্দুকে পরখ করে বলল, বিন্দুবালা, তুই এত ব্যথা পাবি কেন? বিন্দুর মাকে তাইলে ঠিকই কয়, তোর কোনো আক্কেল জ্ঞান নাই। হুতুমের কথায় চিন্তিত করবী হেসে দিল, কিন্তু কপাল কুচকাল। বিন্দু ধমকে বলল, বড়দের এখনো সম্মান দিতে শিখলি না হুতুম? তুই আবার বড় হইলি কবে থেকে? এখনো তো বিন্দুর মার হাতে মাইর খাস, যারা বড় তারা মাইর খায় না। হুতুমের কৌতূহলী ড্যাবড্যাবে বাদামি রঙের চোখগুলো বিন্দুর দিকেই নিবদ্ধ। বিন্দু কিভাবে বড় সেটারই হয়তো হিসেব নিকেশ করতে ব্যস্ত বাচ্চাটা। করবী এবার শব্দ করেই হাসলো, বলল, ঝগড়া থামাতো তোরা। এত ঝগড়া কিভাবে করিস দুজন? বিন্দু অভিযোগ করলো। আমি ঝগড়া করি নাকি এই হুতুম করে? হ হ, এখন তো সব আমারই দোষ। আমার তুই হইলেই অনেক ভালো। হুতুমের দুহাত নাড়িয়ে কথা ভঙ্গিতে এবার না হেসে পারল না বিন্দুও। তারপর করবীর সাহায্য কোনো মতে উঠে দাঁড়ালো সে। হুতুমের ছোট হাত ধরে রওনা দিল গন্তব্যে। পথে রেখে গেল একা কুকুরটিকে আরও সঙ্গীহীন করে। যে বিন্দুর যাওয়ার পানে তাকিয়ে রইল অনেকক্ষণ। হয়তো এমন একটা বোকাশোকা মেয়েকে দেখা তৃষ্ণা তারও ভীষণ। বাসার কাছে পৌঁছাতেই আমেনা খালা মেয়েকে রাস্তার মাঝে সশব্দে চড় মারলেন। করবী থাকা এ যাত্রায় বেশি মারতে পারলেন না, কিন্তু মেয়ের পায়ে ব্যথা শুনতে মহিলার রণমূর্তি থিতিয়ে গেল। পৃথিবীর সবচেয়ে বেশি আদুরে হলো তৎক্ষণাৎ। বাকি পথটুকু সেই হলো মেয়ের ভরসার কাঁধ। করবী হুতুমের হাত ধরে বেশ দ্রুতই এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, কারণ গলির মোড়ে হিরণকে দেখেছে সে। আজ হিরণ চুপচাপ, হুতুমকেও কিছু বলেনি, না বলেছে বিন্দুকে। করবী তো ভয়ে পেট মোচড় দিচ্ছে। ভার্সিটিতে ওই দৃশ্যের পর হিরণ অবশ্য সাথে সাথে ভার্সিটি ত্যাগ করেছিল, কিন্তু সারাটা দিন ভয়ে কাটাতে হয়েছে করবীকে। এই বুঝি এই হিরণ আক্রোশে ফেটে পড়ে ভয়ঙ্কর কিছু করে ফেলল। অপরাহ্নের ডাহুক তখন বিরহী স্বরে ডাকছে খুব দূরে। করবী নতুন টিউশনির বাসাটা থেকে বের হলো। এত অমায়িক অভিভাবক সচরাচর দেখা যায় না এ শহরে। এত অসাধারণ একটা টিউশনি পেয়ে যাবে হুট করে তা তার কল্পনাতেও ছিল না। বিকেলের গগন বক্ষ নীলাভ হওয়ার কথা থাকলেও ওখানের আকাশ রংহীন। গম্ভীর গম্ভীর বাউন্ডুলে মেঘের আনাগোনায় ভরে গেছে আকাশ। বিকেলটাকে যেন সন্ধে মনে হচ্ছে। করবী ছাতা আনেনি সঙ্গে। বের হওয়ার সময় আকাশ ছিল ঝকঝকে পরিষ্কার। হুট করে আকাশের মন উদাস হবে সে কীভাবে জানবে? টিউশনির বাসা থেকে বেরিয়ে সে বড় রাস্তায় উঠল। এখন একটা মোবাইল শপে যাবে, একটা মোবাইল কিনতে হবে। যেমন ভাবা তেমন কাজ। ব্যস্ত পায়ে বড় রাস্তায় উঠে সে একটা মোবাইল শপে ঢুকলো। 3,500 টাকা দিয়ে একটা সুন্দর মোবাইল কিনে নিল, বাটন ফোন। মোবাইল কিনে সব থেকে বেরোতে দেখে ঝুম বৃষ্টিতে ডুবে আছে শহর। আকাশ ডাকছে ঘন ঘন। করবীর ছোট মুখটা ফ্যাকাশে হলো। কিছুদিন পর পরীক্ষা, এখন সর্দি জ্বর বেঁধে গেলে সমস্যা। তার উপর হাতে এখন টাকাও নেই। করবীর চিন্তিত মুখ শুকিয়ে এলো। এত সুন্দর বৃষ্টিও তার কাছে বিরক্তিকর ঠেকলো। ঠিক তখনই পরিচিত পুরুষালীর ভরাট কণ্ঠ ভেসে এলো। কি করছো? কণ্ঠটা তিমিরের। করবীর সেটা মুখস্থ, তাই তো তৎক্ষণাৎ ঘাড় ঘোরালো না, রয়ে শয়ে ঘোরালো। স্মিত হেসে উত্তরে বলল, অপেক্ষা কর। তিমির হাসলো, ডান ভ্রু উঁচু করে বলল, কার? বৃষ্টি কমার। তিমির এবার এগিয়ে এলো, দাঁড়ালো খুব নিকটে, একদম পাশাপাশি। নড়লে চলে গায়ের সাথে গা লেগে যাওয়ার মতন কাছাকাছি। নিকটে এসে নিঃশব্দে করবী ডান হাতে থাকা বাজারের ব্যাগটা নিয়ে নিল। করবী বাদ সাধলো, আমি পারবো। তিমির তেমন গা করলো না, কথাটা এক পলক তাকালো কেবল। করবী এই টিউশনি বাসায় আসার আগেই বাজার করেছিল। ঘরে বাজার ফুরিয়েছে অনেক দিন, তাই বাজার দিয়ে আসার সময় প্রায় পুরো মাসের প্রয়োজনীয় জিনিস মোটামুটি কিনে নিয়েছিল।
এমন বৃষ্টি হবে জানলে কখনোই কিনতো না। তিমির করবির থেকে একটু নামমাত্র সামনে দাঁড়ালো, এমনভাবে দাঁড়ালো যে বৃষ্টির ছাট আর গায়ে লাগলো না মেয়েটার। তিমিরের দৃষ্টি মেয়েটার দিকে, টান টান কণ্ঠে শুধালো। এই দোকানে এসেছিলে কেন? করবি আদ্রস্বরে জবাব দিল। বোনের জন্য মোবাইল কিনতে। তোমার বোনও আছে? করবি উপর নিচ মাথা নাড়ালো, অর্থাৎ আছে। সময় পেরোলো নিজ গতিতে, বৃষ্টি কমার বিপরীতে তা পাল্লা দিয়ে কেবল বাড়লই। তিমির এবার আলগোছে করবির হাতটা ধরলো, ধীর কণ্ঠে বলল। সামনে আমার গাড়ি আছে, এখানে দাঁড়িয়ে থাকলে লাভ হবে না, চলো তোমাকে বাসায় পৌঁছে দিই। করবি কিং কর্তব্য বিমূঢ়। আপনার গাড়ি থাকলে এতক্ষণ দাঁড়িয়ে ভিজছিলেন কেন? তিমির হাসলো নৈশব্দে, মেয়েটার মায়া মায়া চোখে তাকিয়ে বলল। তোমাকে ভিজতে দিব না বলে। করবীর হতভম্ব স্বর। তাহলে তো প্রথমেই গাড়ির কথা বলতে পারতেন। তিমির এবার মেয়েটার বোকা বোকা দৃষ্টি দেখে শব্দ করেই হাসলো, মেয়েটার মাথায় আদুরে হাত রেখে বলল। প্রথমেই গাড়ির কথা বললে গল্প বাড়ার আগেই তো সমাপ্তি হতো। আমি তো কেবল তোমার সঙ্গ চাওয়ার বাহানা খুঁজছিলাম। অম্বরে বিজলি চমকালো এবার রূপালী আলোয়। মেয়েটার মায়ামুখের লজ্জাবৃত ছন্দ দৃষ্টি এড়ালো না তিমিরের। আজকাল তার ওই মুখেতেই যে শান্তি লাগে বুঝাবে কেমন করে। বর্ষণ ধারায় ধরিত্রীর লতার মতন অঙ্গ ভিজে নবযৌবনা লাভ করেছে, যেন নিঃসঙ্গ কাকটি হতে শুরু করে পথের ধারে বসে থাকা পাগলটাও নেত্রযুগল বন্ধ করে ধুয়ে মুছে ফেলছে নিজেদের সকল ক্লান্তি, সকল উদাসীনতা। আবার খুব কাছেই বজ্রপাত হলো, নৈশব্দের মুগ্ধতা ঝেড়ে লাজুকলতার আভা কিছুটা সরিয়ে ফেললো করবি। নিভু নিভু স্বরে ডাগর-নয়নে দুটো পথের মাঝে নিবদ্ধ করে বলল। গাড়ি লাগবে না, আমি যেতে পারবো। তিমির পলক্ষীন তাকিয়ে হাসলো, মেয়েটার উত্তর তার আগেই জানা ছিল, তবে সে জোর করলো না, বরং প্রশ্রয় দিল। তাহলে চলো, ভিজেই যাওয়া যাক। তিমিরের সম্মতিতে ঘাড় বাঁকিয়ে আবছাভাবে তাকালো করবি, তারপর ছোট করে একটা শ্বাস ফেললো। আপনার যেতে হবে না, আমার অভ্যাস আছে। সে তো আমি অস্বীকার করিনি, তবে একদিন অভ্যাস ভাঙলে খুব ক্ষতি হবে বলে মনে হয় না। মেয়েটা প্রতিবাদ করতে চাইলো, বলতে চাইলো তার অভ্যাস ভাঙতে ইচ্ছে হয় না, পরের অভ্যাস ভাঙার বদভ্যাসে অশান্তিতে ভুগাবে, কিন্তু বলা হয় না। আর তিমিরের সঙ্গ তার বেহা এমন ভীষণভাবে চাচ্ছে, যেমনভাবে খরার জমিন বৃষ্টি চায় ঠিক তেমনভাবে। তিমির গলা ঝাড়লো, ফিচেল কণ্ঠে বলল। আসো, একদিন অভ্যাস ভেঙে আমার সাথে হেঁটে দেখো, ভালো না লাগলে বলো আমাকে, আমি না হয় দুপা পিছিয়ে হাঁটবো। করবি আর বাকি কথা সম্পূর্ণ করা হয় না। বাঁ হাতের তালুতে থাকা ঘনিষ্ঠ পুরুষালী হাতটার দিকে সে তাকায়, লোকটার ধরে রাখা হাতটার মুঠোর ভাঁজে কোমল তবে দৃঢ়। করবীর মন দ্বিধায় ভুগে, এত দৃঢ় বাঁধন ক্ষণিকের হয় না দীর্ঘস্থায়ী। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো, সন্ধ্যা গড়িয়ে রাত, বৃষ্টির আজ কোনো থামার নাম নেই, অক্লান্তভাবে তার বিচরণ ঘটছে কেবল। তিমির বসে আছে তার ঘরে, হাতে মোটা ইংরেজি কোনো একটা বই, তার ধ্যান সেখানেই নিবদ্ধ, কপালে গাঢ় ভাঁজ। তন্মধ্যে তার ঘরের দরজায় টোকা পড়ল, বিরক্ত হলো তিমির। কণ্ঠস্বর খানিকটা উঁচুতে তুলল, শুধালো। কি সমস্যা? তখনই দরজা ঠেলে ঢুকলো বিদিশা, হাতে তার খাবারের প্লেট। বলল। খেতে হবে না, সারাদিন কপাল কুঁচকে বসে থাকলেই হবে। তিমির মেলি রিনরিনে কণ্ঠে চোখ উঠিয়ে চাইল, অতঃপর হাতের বইটা কিঞ্চিত বন্ধ করে বলল। খাওয়ার ইচ্ছে নেই ভাবি, নিয়ে যান। তিমিরের কথা বিদিশা তেমন গা করলো বলে মনে হলো না, বরং সে গিয়ে সে খাবারের প্লেটটা রাখলো ছোট টেবিলটার উপর, কিছুটা নিবিড় কণ্ঠেই বলল। খেয়ে নিও তো, না খেয়ে থাকলে অশান্তি লাগবে, রাতে আর ঘুম হবে না। এমনিও যা শান্তিতে আছি, বাপরে। কথাটা তিমির বেশ তাচ্ছিল্য করেই বলল, কণ্ঠের মাঝে কেমন হেয় ভাব। বিদিশা ঠোঁট উল্টালো, শাসনের ভঙ্গিতে বলল। চুপচাপ খাবার খেয়ে তারপর ঘুমাবে, খাবারের প্লেট যেন খালি পাই, আর কোনো কথা শুনতে চাই না। কতটুকুন মেয়ের শাসনের ভঙ্গিতে হাসলো তিমির। বিদিশা তার বড় ভাইয়ের বউ হলেও বয়সে বেশ ছোট, কিন্তু মেয়েটার সম্পর্ক সামলানোতে পাক্কা গিন্নি। তিমিরকে হাসতে দেখে বিদিশা যেন ভরসা পেল, সাহস করে শাশুড়ি শিখিয়ে দেওয়া কথাটা উগরে দিতে চাইলো। একটা মেয়ের ছবি। বাকিটা আর বলা হলো না। তিমিরের চেহারার অভিব্যক্তি বদলাতেই থেমে গেল সে, মুখটা শুকিয়ে আমশির মতন হয়ে এলো, আমতা আমতা করতে লাগলো সেখানে। তিমির তড়িৎ গতিতে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো, কর্কশ গলায় বলল। আপনি আপনার শাশুড়িকে বলবেন আপনারা যেন এসব কথা শিখিয়ে পড়িয়ে না দেয়, আপনি আমার কাছে অন্তত ঠিক থাকুন। এভাবে কথা বলো না, উনি তোমার মা। সেটাই আমার সবচেয়ে বড় দুর্ভাগ্য। বেশ অবজ্ঞা করেই কথাটা বলে বারান্দায় চলে গেল তিমির। বাক্যটাতে যেন রাজ্যের অভিযোগ, অভিমান বিনিসুতোর মালার মতন গেঁথে রাখা ছিল। বিদিশা হতাশ চোখে একবার তিমিরের প্রস্থানের দিকে তাকিয়ে চোখ ফেরালো ঘরের ভেজানো দরজাটায়। তার শাশুড়ি বাইরেই দাঁড়িয়ে আছেন,
কি জানি মানুষটা শুনতে পেয়ে কেমন কষ্ট পেলেন। মধ্যরাত বৃষ্টির টুকটাক ছন্দের সাথে পাল্লা দিয়ে বাড়ল করবীর জ্বর। মেয়েটার বৃষ্টি সহ্য হয় না, কোনো এক অচেনা কারণে তার শৌখিন বৃষ্টির সাথে হয়তো একটা নিবিড় মনোমালিন্য রয়েছে। সেজন্য বৃষ্টিতে ভিজলেই তার জ্বর ওঠে। যেমন তেমন জ্বর নয়, গা কাঁপিয়ে জ্বর আসে, ফর্সা শরীর উত্তাপে লাল হয়ে যায়, প্রায় হুঁশ থাকে না বললেই চলে। আজও তার ব্যতিক্রম হয়নি। তুমুল জ্বরে মেয়েটা প্রায় বেহুশ বলা যায়। তৈয়ব হোসেন কোনো রকমে সিঁড়ির কোনায় গিয়ে হাঁকডাক করে বিন্দুকে জানালেন সে খবর। ব্যাস অন্তদন্ত হয়ে বিন্দু, হুতুম সহ আমেনা খালাও নেমে এলো এক মুহূর্ত অপেক্ষা না করে। আমেনা খালা অভিজ্ঞ হাতে মেয়েটার মাথায় জলপট্টি দেওয়া শুরু করলো। হাত পা মুছিয়ে দিতে লাগলো বিন্দু। হুতুমের চোখে ক্ষণে ক্ষণে জমছে জল, ঠোঁট উল্টে কেবল বারবার আতঙ্কিত মনে প্রশ্ন ছুটছে। বিন্দুর মা কি হইল? বানির মা আজকা আমারে দেখাও হাসলো না কেন? বানির মা ঠিকই হইয়া যাইব তো? আমেনা খালা জলপট্টি দিতে দিতে ছোট হুতুমকে আশ্বাস দেয়। কিছু হইব না তোর বানির মায়ের, সামান্য জ্বর। হুতুম তবুও ভরসা পায় না, ঠোঁট উল্টে চেয়ে থাকে করবীর ফ্যাকাশে মুখমণ্ডলে। রাত বাড়ার সাথে সাথে যখন জ্বর না কমে আরো বাড়তে লাগলো, তখন দমে গেলেন আমেনা খালাও। বিন্দুরে তাড়া দিয়ে বললেন, যা তো আম্মা, একটু দেখ গিয়া বড় রাস্তার কোনার ফার্মেসিটা খোলা নেই, থাকলে একটু ডাক্তারেরে আইসা দেখা যাইতে ক। মায়েরা তো জ্বর কমার নামই লইতেছে না। মায়ের দমে যাওয়া দেখে বিন্দুর আত্মা শুকিয়ে গেল। মা এত সহজে দমে যাওয়ার মতো মানুষ তো নন, তার মানে আপার অবস্থা গুরুতর। এবার হুতুমের মতন চোখে জল এলো। বিন্দুরও কাপা কাপা কণ্ঠে জিজ্ঞাসা করলো, আম্মা আপা ঠিক হয়ে যাইব তো? নিজের এত বড় মেয়েকেও ভ্যা করে কাঁদতে দেখে এবার ধমক দিলেন আমেনা খালা। শক্ত কণ্ঠে বললেন, তুই বইয়া বইয়া এখন মরা কান্দন না কান্দা গিয়া ডাক্তার আন। আর সামান্য জ্বর হইলে মানুষের কিছু হয় না, যা তুই। বিন্দু অপেক্ষা করলো না, ব্যস্ত পায়ে ছুট লাগালো। বিন্দুর সাথে যাওয়ার বায়না ধরলো হুতুমও। বিন্দু আজ না করলো না। এমন বিপদে তার একলা চলতে পা কাঁপে। তাও হুতুমটা থাকলে একটু তো ভরসা পাবে। তৈয়ব শেখ ব্যতিব্যস্ত বিন্দুর হাতে ছাতা দিলেন, মাথায় স্নেহের হাত রেখে বললেন, তোমার ভালো হোক মা। অসহায় বাবাকে দেখে বিন্দুর ঠোঁট ভেঙে আরো কান্না এলো, কিন্তু সে কাঁদলো না, বরং সেই বাবার ভরসা হয়ে উঠল নিমিষেই। তুমি চিন্তা করো না চাচা, আবার কিচ্ছু হইব না। তৈয়ব হোসেন হাসলেন, তাকে মুঠো বিচলিত দেখা গেল না, বরং সে ঝলমলে কণ্ঠে বললেন, তোমরা থাকতে আমার কিসের চিন্তা গো মা? আমার রক্তকরবী অনেক ভাগ্য নিয়ে আসছে, তাই তো তোমাদের পেয়েছে। বিন্দু কান্না নিয়ে হাসলো, চোখ মুছে ছুটলো বাহিরে। মধ্যরাত হয়, প্রায় শুনশান গলি। মাথার উপর ছাতা ধরে হুতুমকে নিয়ে এসে ব্যস্ত পায়ে গলি পেরিয়ে রাস্তায় উঠলো। চঞ্চল পায়ে রাস্তায় উঠতে নিরাশ হলো সে। ফার্মেসি বন্ধ, বড় রাস্তাটাও ফাঁকা শুনশান। বিন্দু খেই হারালো। এখন কি করবে? ডাক্তারকে সে কোথায় পাবে? এখন বিন্দুকে দিকভ্রান্ত দেখালো। কি করবে না করবে বুঝে উঠতে পারলো না তার ছোট্ট ব্রেন। অসহায় চোখে হুতুমের দিকে চাইলো সে। হুতুমও তার দিকে তাকিয়ে আছে। বিন্দুকে তাকাতে দেখে নিষ্পাপ হাসলো বাচ্চাটা। বিন্দুকে বলল, মন খারাপ করছিলি না বিন্দুবালা? বিন্দু জাপড়ে ধরলো হুতুমকে। একাকিত্বে এই ছোট্ট সঙ্গীটিকে তার ভীষণ আদরে আদরে ভরিয়ে দিতে ইচ্ছে হলো। ঠিক তখনই ছন্নছাড়া পুরুষালী কণ্ঠটি ভেসে এলো, এই তোরা রাতে বাইরে কেন? তোদের ঘর বাড়ি নাই? আচমকা শুনশান রাস্তায় শক্ত ধমকে চমকে গেল বিন্দু। ভয় পেল হুতুমও। বিন্দু পিছে ফিরে চাইলো। পিছু ফিরতে হিরণের লাল লাল চোখগুলো দৃষ্টিগোচর হলো। হিরণকে দেখতেই আশার আলো দেখলো যেন। বিন্দু হড়বড়িয়ে বলল, হিরণ ভাই, করবি আপার না মেলা জ্বর উঠছে, মানুষটার হুঁশ নাই। ডাক্তারে নিতে আইছিলাম, কিন্তু দোকান তো বন্ধ হয়ে গেছে। বিন্দুর কথা মনোযোগ দিয়ে শুনল হিরণ। করবীর অসুস্থতার কথা শোনার পরই তাকে অস্থির দেখা গেল। দাঁত কিরমির করে বলল, বৃষ্টিতে আরো হাত ধরে হাঁটতে বল, তাইলে জ্বর ভালো হয়ে যাবে। হিরণের অস্ফুট কথার মানে বুঝলো না বিন্দু। জিজ্ঞাসা করলো, কি? হিরণ কথা বাড়ালো না। হুতুমকে ছো মেরে বাইকে উঠিয়ে ফেললো, তারা দিয়ে বলল, আমি ডাক্তার নিয়ে আসি, তুই যা। এত রাইতে তোর এলাকা ঘুরতে হইব না। ব্যাককল মাইয়া, তোর কাছে না আমার নাম্বার আছে? এমনি সময় তো হুদাই কল দেস, আজকে দরকারের সময় দিতে পারলি না। তোর তো খালি রাস্তায় বের হওয়ার সুযোগ পাইলেই হয়। বেকুব একটা, সোজা বাসায় যা, আমি আসতেছি ডাক্তার নিয়ে। কথাটা বলেই বাইক স্টার্ট দিল হিরণ। শাহ করে নিমিষে চোখের পলকে চলে গেল সে। বিন্দু কিছুক্ষণ হতভম্ব হয়ে তাকিয়ে রইল। বিড়বিড় করে কেবল বলল, হিরণ ভাই সব কিছুতে আমারই দোষ খুঁজা পায়। তারপরের ঘটনা সবটাই ঘটলো হিরণের মাধ্যমে। বিন্দু বাসায় পৌঁছানোর 15 মিনিটের মাঝে হিরণ ডাক্তার নিয়ে উপস্থিত হলো। ডাক্তার চেক আপ করলেন, জ্বর পরীক্ষা করলেন, তারপর ওষুধ লিখে বিদায় হলেন।
ডাক্তারকে আবার সহি সালামতে পৌঁছানোর কাজটাও এই লোক করলো। বৃষ্টিতে ভিজে গায়ের সাথে লেপ্টে গিয়েছে লোকটার টি শার্টটা। ডাক্তারকে পৌঁছে দিয়ে মধ্যরাতে কোথা থেকে ওষুধ খুঁজে বের করে সেটাও নিয়ে আসলো। ভিজতে ভিজতে মাথার চুলগুলো দিয়ে অবধি টপটপ করে পানি পড়ছে, অথচ সেদিকে তার ধ্যান নেই। পারলে হয়তো সে এখনই করবীকে সুস্থ করে ফেলে। এই সবটাই বিন্দু নীরব চোখে দেখলো। হিরণ প্রয়োজনীয় কাজগুলো করে বাসার নিচে গিয়ে দাঁড়ালো। বলে গেল প্রয়োজনে তাকে ডাকতে সে আছে। রাত পেরিয়ে ভোর হবে হবে ভাব। করবীর জ্বরটা স্থিতিশীল। আমেনা খালা মাথার কাছেই ঘুমিয়ে আছেন। হুতুম ঘুমিয়েছে করবীর পাশ বালিশে। তৈয়ব হোসেন আধা ভাঙা কাঠের চেয়ারটায় বসে ঝিমোচ্ছেন। ঘুম নেই বিন্দু। সবাইকে ঘুমাতে দেখে সে নিচে নামলো সিঁড়ি ভেঙে। হিরণ ভাইকে জানাতে হবে তো আপার জ্বর নেমেছে। লোকটার কতক্ষণ অপেক্ষা করবে? সিঁড়ি ডিঙিয়ে নিচে নামতে দেখলো হিরণ তার বাইকে বসে আছে। বৃষ্টির ছাটে আবারও ভিজেছে নতুন করে। লোকটা কি পাগল হলো? এত ভিজলে তো নিজেই অসুস্থ হয়ে যাবে। চিন্তিত বিন্দু এগিয়ে গেল নিঃশব্দে। নিজের গায়ের ওড়নার অবশিষ্ট অংশ দিয়ে হিরণের ঝাঁকড়া চুলগুলো মুছে দিতে উদ্যত হলো। আচমকায় বিন্দুকে এতটা ঝুঁকতে দেখে মাথা পেছালো হিরণ। বিন্দুর হাত ঝাড়া দিয়ে বলল, এই মেয়ে, কি করছিস? গায়ের উপরে এসে পড়ছিস কেন? বিন্দু লজ্জা পেল কিঞ্চিত। ছোট ছোট করে জবাব দিল, আসলে তোমার শরীরটা তো পুরা ভিজে গেছে হিরণ ভাই, মুইসা দিতেছিলাম। হিরণ ভ্রু কুচকালো। তোরে বলছি মুসরা দিতে। বিন্দু জবাবে ডানে বামে মাথা নাড়ালো, অর্থাৎ না। হিরণ এবার শুধালো, কেমন আছে রুবি? জ্বরটা কমছে রে? হিরণের কণ্ঠে চিন্তার রেশ। ড্যাব ড্যাব করে তাকালো বিন্দু। সারাটা রাত লোকটা আপার জন্য বেখেয়ালি কাটিয়ে দিল কেমন। কত ভালোবাসে আপাকে। হিরণ জবাব না পেয়ে ধমকালো। কিরে বোবাই ধরছে তোরে? কথা কইতে ভুল গেছস নাকি? বিন্দু হতাশ শ্বাস ফেললো। আপা ঠিক আছে, তুমি বাড়ি যাও এখন। আর একটু থাকি না হয়, যদি আবার দরকার পড়ে। বিন্দু কোমল চোখে তাকালো। কেমন অদ্ভুত কণ্ঠে বলল, আপারে অনেক ভালোবাসো তাই না হিরণ ভাই? আমারে কি তার থেকে একটু ভালোবাসা দিতে পারো না? হিরণ রাম ধমক দিতে গিয়েও থমকে গেল। বিন্দুর চোখে মুখে উপচে মায়ার বিল দেখা যাচ্ছে। সেই মায়ের বিল দেখে হিরণ আর ধমক দিতে পারল না। সিগারেট ধরিয়ে বাইক স্টার্ট দিল। চোখের পলকে চলে গেল বহুদূরে। বিন্দু বিষণ্ণ হাসলো। আবার কি ভাগ্য, হেই যারে ভালোবাসে না হেও হেরে ভালোবাসে, অথচ আমি ভালোবাসাও পাই না। সুন্দর হইলে কত ভালা, কেন যে কালা হইলাম। বৃক্ষের যৌবন তখন বৃষ্টির জলে ধুয়ে শুদ্ধ থেকে শুদ্ধতম হয়ে উঠেছে। সবুজ পাতার ফাঁকে ফাঁকে উকি দিচ্ছে বৃষ্টির অবশিষ্ট ফোঁটাগুলো। মনে হচ্ছে যেন শিশির বিন্দু। দুপুর হলেও আকাশ মুখে ফুটেনি হাসি। মেঘেদের অগোছালো জমাটবদ্ধতার কারণে চারিপাশ ঢেকে আছে তুমুল আধারে। তবে বৃষ্টি নেই এখন। বৃষ্টির অদ্ভুত গন্ধটি মাটি থেকে উঠে এসে পরিবেশে একটা মায়াময় আবহ তৈরি করেছে। করবী শুয়ে আছে তার রুমে। অন্ধকার রুমটা বৃষ্টির কল্যাণে কিছুটা স্যাঁতস্যাঁতে হয়ে আছে প্রায়। যদিও বিন্দু কিছুক্ষণ আগে মুছে গিয়েছিল, তাও লাভ হয়নি। মোছার পর আরেকবার দমফাটা বৃষ্টি এলো। অতঃপর যেমনের রুম তেমন হয়ে গেছে। রান্নাঘর থেকে তেলের ছ্যাঁচ শব্দ ভেসে আসছে। মাঝে মাঝে বাসন কোসনের শব্দ পাওয়া যাচ্ছে। বাবা বোধহয় রান্না করছেন। মাছ ভাজার কড়া ঘ্রাণটা করবীর অসুস্থ নাকে এসে লাগছে। গা গুলাচ্ছে তার। জ্বর এলে তার কোনো খাবারের গন্ধ সহ্য হয় না, বমি পায়। মাঝে মাঝে তো বমি করে ভাসিয়ে দেয়। তবে সচরাচর তার শরীর খুব সহজে অসুস্থ হয় না। এবার কেন হলো কে জানে। শুয়ে থাকতে থাকতে পিঠ ব্যথা হয়ে যাওয়ায় উঠে বসলো সে। অসুস্থ পায়ে নড়বড়ে ভাবে দাঁড়ালো মেঝেতে। করবীর জ্বর নিয়ে কাটলো দুদিন। শুধু কি তাই? এই দুদিন সবচেয়ে বেশি ব্যস্ত কেটেছে হিরণের। কখনো বাজার করছে, কখনো ওষুধ এনেছে, কখনো দীর্ঘ সময় দাঁড়িয়ে কেবল জ্বর কমার অপেক্ষা করেছে। করবীর আজ জ্বরটা কিছুটা কমেছে। শরীরের উত্তাপ ক্ষীণ। জ্বরে মেটার চেহারায় দেখা দিয়েছে মলিনতার ছাপ। চোখের নিচে পড়েছে অস্বচ্ছ কালির প্রলেপ। মনে হচ্ছে যত্নের কাজল অযত্নে লেপটে গেছে। তন্মধ্যে করবীর ভাঙাচোরা মোবাইলটা সশব্দে বেজে উঠল। করবী ডানে বামে তাকিয়ে মোবাইলটা আবিষ্কার করলো টেবিলের উপর। অসুস্থ পায়ে দুর্বল শরীরটা টেনে নিয়ে খুব কষ্টে এসে টেবিলের সামনে গেল। অপরিচিত নাম্বারটি চোখে পড়তে ভ্রু কুঁচকালো। ফোনটা রিসিভ করার আগেই কেটে গেল। করবী মোবাইলটা আবারও আগের স্থানে রাখতে নিলেই নতুন উদ্যমে বেজে উঠল কল। এবার কয়েক সেকেন্ড অপেক্ষা করেই কল রিসিভ করলো। কল রিসিভ হতে অপর পাশ থেকে একটা গম্ভীর পুরুষালী ভরাট কণ্ঠ ভেসে এলো। রক্ত করবি বলছো? করবীর প্রথমে ঠিক বোধগম্য হলো না মানুষটাকে, কিন্তু কণ্ঠ শোনালো বেশ পরিচিত। সে কিছুক্ষণ সময় নিয়ে জবাব দিল, জি, কে বলছেন? প্রশ্নের জবাবে অপর পাশে কেবল নীরবতা পাওয়া গেল। তারপর কয়েক সেকেন্ডের নীরবতা পেরিয়ে অপর পাশ আবারও সরব হলো। তিমির, তুমি অসুস্থ? তিমির নামটা প্রতিধ্বনিত হতেই করবীর হাত কেঁপে উঠল কিঞ্চিত। বুকের ভেতর হৃৎপিণ্ডের গুঞ্জন বাড়ল দ্রুত গতিতে। নিজেকে সামলালো সে খুব কষ্টে। আধো আধো ভাঙা কণ্ঠে জবাব দিল, এ আর কি সামান্য। অসুস্থতা নিয়ে বেড়াতে যাবার কি প্রয়োজন ছিল? তিমিরের অদ্ভুত প্রশ্নে ভ্রু কুচকালো করবী। অবাক কণ্ঠে বলল, কখন বেড়াতে গেলাম? এবার যেন তিমিরও কিঞ্চিত থমকালো। অতঃপর সাবলীলভাবে বলল, তুমি নাকি বাসায় নেই, বেড়াতে গিয়েছো।
গতকাল তোমাদের বাড়ির সামনে গিয়েছিলাম, তখন একটি লোক জানালো। করবি যেন খুব সহজে বুঝতে পারলো কাজটি কে করেছে, তবুও সে সংশয় ঝাড়ার জন্য বলল, লোক বলতে মধ্যবয়স্ক কেউ? না, ইয়াং ছেলে, তোমাদের বাসার সামনে বাইক নিয়ে বসেছিল। করবি মানুষটাকে চিনতে পেরে তপ্ত একটা শ্বাস ফেললো, কোনো রকমে কথা ঘুরিয়ে বলল, হ্যাঁ, প্রয়োজনীয় অনুষ্ঠান ছিল একটা, তাই যেতে হয়েছে। সেদিন বৃষ্টিতে ভেজার জন্য এমন ঠান্ডা লেগেছে? ওই আর কি। তাহলে ঠিক আছে, ভবিষ্যতে আমি না হয় ছাতা হলাম। ভেজার সঙ্গী তো অনেকই হয়, ছাতা হতেই বা কয়জন পারে। জ্বর আর ছুতে পারবে না তোমায়, এই আমি কথা দিলাম এক দুপুরে। এই কথা চিরদিন থাকবে, যেমন করে থাকে দুপুর সকালের পরে। ভালো লাগা শিরশিরে অনুভূতিতে করবীর অসুস্থ শরীর ভরে উঠল, মন তড়িৎ গতিতে সুস্থ হয়ে গেল, কিন্তু সে বুঝতে দিল না তা বিপরীত পক্ষের মানুষটিকে, বরং খুব দ্রুত রাখছি বলেই বিচ্ছিন্ন করলো কলটি। বারান্দার কোল ঘেঁষে বিদ্যুৎ চমকানোর জলজল আলোটি এসে ছুঁয়ে গেল করবীর মন্ত্রমুগ্ধ হওয়া চোখগুলোকে। করবীর মুগ্ধতা কেটে গেল বাবার কথার শব্দে। বাহির ঘর থেকে বাবা যেন কার সাথে কথা বলছেন। করবী অপেক্ষা করলো না, অসুস্থ শরীর নিয়ে এগিয়ে গেল রুমের বাহিরে। দেখলো হিরণ দাঁড়িয়ে আছে, চোখ মুখ শুকিয়ে আছে ছেলেটার। তৈয়ব হোসেন ব্যস্ত স্বরে বলছেন, এলে আবার চলে যাচ্ছ যে বাবা? করবি কি ঘুমে এখনো? কথা বললে না যে ওর সাথে? হিরণের যেন রাজ্যের ব্যস্ততা যেতে যেতে বলল, একটা কাজ পড়েছে, যেতে হবে চাচা। কথা বলে এক মুহূর্তে না দাঁড়িয়ে চলে গেল ছেলেটা। তৈয়ব হোসেন ওর যাওয়ার পানে তাকিয়ে প্রসন্ন স্বরে বলল, ছেলেটা না থাকলে যে কি হতো, নিজের ছেলের মতন সাহায্য করেছে। করবী নিশ্চুপে সবটা দেখলো। হিরণ কি ওর কথা বলার সময় শুনেছিল সবটা? হয়তো তাই চলে যাচ্ছে। করবী ফিরে এলো ঘরে। হিরণের প্রতি ওর কৃতজ্ঞতা হওয়ার কথা, অথচ ওর কোনো রকমের অনুভূতি কাজ করে না ছেলেটার জন্য। সিঁড়ি দিয়ে নামতে বিন্দুর সাথে মুখোমুখি হলো হিরণ। বিন্দু গলা উঁচু করে কথা বলার আগে লোকটা মুখ লুকিয়ে পালালো। বিন্দুর মনে হলো হিরণ ভাইয়ের চোখে যেন রাজ্যের অশ্রু। হিরণ ভাইয়ের কি আজ মন খারাপ? কাঁদছিল কিসে? এই নিয়ে চিন্তা হলো মেয়েটার খুব। কি অদ্ভুত তাই না? যারে আমরা চাই সে মূল্য দেয় না, যারে চায় না সে আমাদেরকে তার জীবন ভেবে বসে থাকে। বাহিরে আধার করা দুপুর দেখে খিচুড়ি চড়েছে তুলোয়, তার ঘ্রাণে জুড়িয়ে যাচ্ছে চারিপাশ। ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকাচ্ছে কেবল, অথচ বৃষ্টি নেই, বাতাসও নেই, কেবল থম মেরে থাকা এক গম্ভীর প্রকৃতি। তিমির তার বারান্দায় থাকা ইজি চেয়ারটা ঘরে নিয়ে এলো। না হয় বৃষ্টির ছাটে ভিজে যাবে, এটা তার ভীষণ প্রিয় একটা বস্তু। চেয়ারটা এনে একপাশে রাখতেই ঘরে অন্য কারো উপস্থিতি টের পেল সে। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতেই দেখলো তার মা তাসনিম বেগম দাঁড়িয়ে আছেন খাটের সাথে। তিমিরের শীতল মেজাজে দপ করে আগুন জ্বলে উঠল। সে শরীর ঘুরিয়ে আবারও বারান্দায় চলে যাওয়ার প্রস্তুতি নিতে তাসনিম বেগম ডাকলেন ছেলেকে। শোন তিমির, কথা ছিল। তিমিরের বড় ইচ্ছে হলো অভদ্র হতে, মায়ের কথা না শোনার ভান করতে, কিন্তু শেষ বেলায় গিয়ে সে অভদ্র হতে পারল না। অনিচ্ছা সত্ত্বেও দাঁড়িয়ে রইল। ছেলেকে দাঁড়াতে দেখে যেন কিছুটা ভরসা পেলেন তাসনিম বেগম। বললেন, কেমন কাটছে তোর দিনকাল? এটা নিশ্চয়ই আপনার কথা না, যা বলার ভাব ভঙ্গিমা ছাড়াই বলুন। ছেলের কথার ধাঁচ বেশ মনে লাগলো তাসনিম বেগমের। তিনি রেগে গেলেন কিছুটা। মায়ের সাথে কেউ এভাবে কথা বলে? মা? কে মা? তিমিরের কণ্ঠে শ্লেষাত্মক প্রশ্নটি শুনে হতভম্ব হলেন তাসনিম বেগম। কিং কর্তব্য বিমূঢ় কণ্ঠে বললেন, কে তোর মা তা ভুলে যাচ্ছিস নাকি? কেবল ভুলে যাচ্ছি না, অলরেডি ভুলে গিয়েছি, বুঝেছেন আপনি? তুই আমার সাথে এমন আচরণ করতে পারিস না। পারি, 100 বার পারি, 1000 বার পারি। তিমিরের কণ্ঠের উগ্রতা আকাশ ছিল, সাথে বিশাল দানবীয় এক লাথিও পড়ল তার পছন্দের ইজি চেয়ারটায়। এমন ভয়ঙ্কর লাথিতে শখের চেয়ারটি শব্দ করে আছাড় খেলো এবং ভেঙে গেল তার একটি পায়া। এমন বিশাল শব্দে ছুটে এলো তিমিরের ভাবি বিদিশা। হতভম্ব শাশুড়ি এবং উগ্র তিমিরকে দেখে তার যা বুঝা হয়ে গেছে, কিন্তু তিমিরের পছন্দের চেয়ারটির এমন দশা দেখে বেশ চমকালো সে। অবাক স্বরে বলল, কি করলে তো তুমি ভাইয়া? তোমার শখের চেয়ারটি? এই একমাত্র নারী যার জন্য আমাকে আমার সকল শখের জিনিস খোয়াতে হয়েছে এবং হবে। উনি কখনো আমার স্বস্তি, আমার সুখ সহ্য করতে পারেননি, কখনো না। কথা শেষ করে গটগট করে বেরিয়ে গেল তিমির। তাসনিম বেগম পিছু ডাকলেন না, তার মুখ রইল শক্ত কঠিন এবং নিরুত্তর। বিদিশা গিয়ে চেয়ারটা উঠিয়ে ঠিক জায়গায় রাখলো কোনো মতে হেলিয়ে। বারান্দার দরজাটা টেনে লাগিয়ে দিল নিঃশব্দে। শাশুড়ির দিকে না তাকিয়ে ক্ষীণ স্বরেই বলল, আম্মু ঘরে যান। তুমি দেখলে বউ ও কেমন করলো আমার সাথে? আমি কি ভুল করেছি বলো তো? নিজের সন্তানের জীবনের সিদ্ধান্ত কি আমি নিতে পারি না? পারেন আম্মু, অবশ্যই পারেন। ঠিক ততক্ষণ অবধি সিদ্ধান্ত নিতে পারেন যতক্ষণ অবধি সে সিদ্ধান্ত সন্তানের আত্মাকে মেরে না ফেলে। কিন্তু যখন বাবা মায়ের সিদ্ধান্ত সন্তানের সবচেয়ে প্রিয় সুখ কেড়ে নেয়, তখন সেটার সিদ্ধান্ত হয় না আম্মু।
তখন সেটা হয় ভুল। তোমার মনে হয় বাবা মা কখনো সন্তানের খারাপ চায়, ভুল সিদ্ধান্ত নেয়? বিদিশা হাসলো, উত্তর দিল না আর। তার শাশুড়ি একরোখা মানুষ, তিনি বরাবরই মনে করেন বাবা মা কখনো ভুল হতে পারেন না, অথচ ওনার এই ভাবনা যে বিরাট ভুল সেটা উনি মানতে চান না কখনোই। তিনি বুঝতেই চান না বাবা মাও মানুষ এবং মানুষ মাত্রই ভুল, সবসময় বাবা মা সঠিক হবেন তার কোনো বাধ্যবাধকতা নেই। আর একমাত্র এই কারণে তাসনিম বেগম আর তার সন্তানের মাঝে এত বড় দেয়াল তৈরি হয়ে গিয়েছে। যখন একটা সম্পর্কে দুজনের মাঝে অন্তত একজনের যদি মাথা নত করার বা মেনে নেওয়ার ক্ষমতা না থাকে, তাহলে সেটা যত মধুর সম্পর্কই হোক না কেন, বেলা শেষে সেটারও ঘুণে ধরবে। তাসনিম বেগম তার পুত্রবধূর উত্তর শোনারও অপেক্ষা করলেন না, বড় বড় পা ফেলে চলে গেলেন নিজের ঘরে। বিদিশা নিস্তব্ধ হাতে তিমিরের গোছানো ঘরটা আরেকটু গুছিয়ে দিল। এই পরিবারটা সুন্দর হতে পারত, অথচ সামান্য রাগ ক্ষোভের জন্য আজ কেমন ছন্ন ছাড়া সব। করবীর জ্বরটি বেশ শক্তপোক্তভাবে শরীরে আষ্টে পৃষ্ঠে বাসা বেঁধেছে বলে ডাক্তার নিজেই বললেন তাকে কিছু টেস্ট করিয়ে নিতে। জ্বর কিছুটা কম থাকায় করবী টেস্ট করাতে রাজি হয় না, তাছাড়া টাকা পয়সারও একটা ব্যাপার আছে। কিন্তু করবীর এই সিদ্ধান্তে বাধা হয়ে দাঁড়ালো বিন্দু এবং হিরণ। বিকেল হতে বিন্দু এসে উপস্থিত, করবীর না করা সত্ত্বেও জোর করে করবীকে তৈরি করিয়ে নিল, তারপর ছুটলো হসপিটালের উদ্দেশ্যে। করবী সিঁড়ি ডিঙিয়ে নিচে আসেই দেখে হিরণ দাঁড়িয়ে আছে, সাথে আছে ছোট হুতুমও বানিও। করবী ভ্রু কুচকালো, বাণীকে শুধালো। তুই এখানে কেন? বাণীকে করা প্রশ্নের উত্তর দিল হুতুম। বানির মা, বানিরে আমি আনছি। আমরা সবাই গেলে বানি একলা কষ্ট পাইব না। ও তো ভাববো ওরে আমরা ভালা পাই না, সেই জন্য তো আমি নিয়ে আসলাম ওরে। বাণী মনের আনন্দে পাখা ঝাপটে বলল, ঠিক ঠিক। করবী এবার হিরণের দিকে তাকালো, দৃষ্টি হলো কঠিন, কণ্ঠেও শক্তভাব রেখে বলল, আপনি এখানে কেন? হিরণ হুতুমের ছোট হাতটা নাড়ানোতে মনোযোগ দিয়ে উত্তর দিল, বিন্দু একলা পারবে না তোমারে নিতে। আপনাকে তো কেউ আসতে বলেনি। তোমার মনে হয় আমাকে কেউ কিছু করতে বলার পর আমি সেটা করব? করবী কথা বাড়ালো না, এক পা আগাতে নিয়ে সে অনুভব করলো তার মাথা আকস্মিক ঘুরে উঠছে, চোখ মুখ অন্ধকার হয়ে আসতে সে আঁকড়ে ধরলো হিরণের হাত। করবীর এই অবস্থা দেখে হিরণও জাপড়ে ধরলো তাকে, এগিয়ে এলো বিন্দু, চোখে মুখে তার একরাশ চিন্তা। কি হলো আপা, কি হলো? করবী সময় নিয়ে সামলালো নিজেকে, দিগ্ভ্রান্ত দেখা গেল হিরণকেও, বিড়বিড় করলো চিন্তায়। কি যে এক জ্বর দিল তোমারে, আমার একদম ভালো লাগছে না তোমায় এমন দেখতে। এই জ্বর আমাকে দিত, তাও তুমি সুস্থ থাকতে। পাগল পাগল লাগে নিজেকে তোমায় এই অবস্থায় দেখে। হিরণের বিড়বিড় করে বলা কথাটা ততটাও ধীর ছিল না, যার ফলস্বরূপ তা করবী এবং বিন্দু দুজনাই শুনতে পেল। করবীর এই অসুস্থ অবস্থাতেও জেদ দেখালো, ছাড়িয়ে নিতে চাইলো হাত, কিন্তু মুঠো শক্ত রাখলো হিরণ, যেন তার অধিকার আছে শক্ত মুঠো করে ধরে রাখার। সবটাই নীরব চোখে দেখলো বিন্দু, নৈশব্দে হাসলো, কেমন এক ঘোর লাগা কণ্ঠে করবীর উদ্দেশ্যে বলল, আপা হাতটা ছাড়াইতে চাইতেছো কেন? থাক না এমন, একজনের রোগের শোকে আরেকজনের পাগল পাগল লাগবো এমন মানুষ কি সবাই পায় বলো? তোমার তো এই ভাগ্য হইছে, আর তুমি কি না রাগ দেখাও? করবী অসহায় চোখে দেখলো বিন্দুকে, আর কেউ জানুক না জানুক সে তো জানে বিন্দু হিরণকে কতটা পছন্দ করে। মেয়েটা নিশ্চয়ই ভীষণ কষ্ট থেকে কথাটা বলেছে। হিরণও কি বুঝলো বিন্দুর ব্যথা? মনে হয় তো না, সে আগের মতনই শক্ত হাতে ধরে রইল করবীকে। বাণী তার চঞ্চল কণ্ঠে বলতে লাগলো, বোকা হিরণ, বোকা হিরণ। তন্মধ্যে করবীদের বাড়ির নিস্তালার রুম থেকে ভাড়াটিয়া মহিলা বেরিয়ে এলেন, হিরণের হাতের মুঠোয় করবীর হাতটা দেখে কেমন নাক মুখ কপালে উঠালেন, হাই হাই করে বললেন, এহেন সময় মাইয়া গো তো শরম লজ্জা করতে কিছুই নাই, পরপুরুষের হাত ধইরা রাখতেছে কেমন দেখো। আর আমগো সময় আমরা জামাইয়ের দিকটাও চোখ তুইলা তাকাইতে না, হাত ধুইয়া তো দূরে থাক। মহিলার এমন লাগামহীন কথায় করবীর রাগ হলো, সে টেনে হাতটা ছাড়িয়ে নিতে চাইল, অথচ তাকে অবাক করে দিয়ে তাদের দুজনের হাতের মুঠোটি শক্ত করে ধরল বিন্দু। বোকা বোকা হেসে মহিলাকে বলল, আপনি যেন কয়টা পোলাপান চাষি? এহেন অপ্রাসঙ্গিক প্রশ্নে অবাক হলেন মহিলা, কপাল আগের ন্যায় কুচকে রেখেই বললেন, 7 মাইয়া 3 পোলা, মোট 10 জন। আর একটা বাদ রাখলে কেন? আরেকটা হলেই তো 11 জনের একটা ফুটবল টিম হয়ে যেত। হিরণের ঠোঁটকাটা ঠাট্টায় চোখ বড় বড় করলো করবী, কিন্তু মহিলা বোধহয় মশকরাটা ধরতে পারলেন না। সে বেশ দুঃখী দুঃখী হয়ে বললেন, আসিল বাপজান, আরো দুইটা মাইয়া হয়েছিল, কিন্তু ওরা জন্মের পরেই মইরা গেছে, নাইলে আইজ যে 12টা পোলা পাইন থাকতো আমার। এবার হিরণের চেয়েও আরেকটু বেশি ঠোঁটকাটা হলো বিন্দু, তার ডাগর ডাগর নয়ন যুগল মেলে দুষ্টু কণ্ঠে বলল,
ভাগ্যিস চাষি আপনাদের যুগে আপনারা সরম পাইতেন, জামাইয়ের দিকে মুখ তুলে তাকাইতেন না। হাত না ধইরাই যার 12টা পোলাপান হইছে, হাত ধরলে জানি তার কি হইতো। দেশের অর্ধেক ভাগ তাইলে খালি আপনাকে পোলাপানি থাকতো। বিন্দুর এমন ঠাট্টায় হাহা করে হেসে উঠল হিরণ। বিন্দুর মাথায় আলতো হাত বুলিয়ে বাহু দিল সে। এবার শরম পেল মহিলাও। দ্রুত সে বকতে বকতে স্থান ত্যাগ করলো। করবী হতবিহ্বল হয়ে গেল, ধমকে বলল, অসভ্য হচ্ছিস বিন্দু। কিন্তু সে কথা শোনার সময় কি আর বিন্দুর আছে? সে হিরণের মুখের দিকে তাকিয়ে মুগ্ধ কণ্ঠে বলল, হিরণ ভাইয়ের এমন হাসি দেখতে আমি অসভ্যর চেয়েও বেশি কিছু হইতে রাজি আপা। করবী হতাশ হলো। ভালোবাসা যে ভীষণ অন্ধ তার প্রমাণ তো বিন্দুও। না হয় এতটা বোকা বোকা মুগ্ধতা কারো মাঝে থাকে আদৌ? করবীর শরীর সুস্থ হয়েছে বেশ কদিন হলো। শরীর সুস্থ হতে আবারও ব্যস্ত হলো নিজের অভাব অনটনের জীবনে। দারিদ্র্যের ঘরে রোজগার করা ব্যক্তি অসুস্থ মানেই ভাঙা প্রাচীর থেকে আরেকটু অভাব গলিয়ে পড়া। করবীদের ক্ষেত্রেও তা হলো। তার অসুস্থতায় হাতে থাকা টাকাগুলো খরচ হয়ে যাওয়ায় আজকাল আরও বেশি খারাপ দিনকাল যাচ্ছে। ঘরে আলুও নেই। বাবা মেয়ে কোনো রকমে ভাত ফুটিয়ে 2টো লঙ্কা মেখে খেয়ে চালিয়ে দিচ্ছে। তার উপর অসুখের সময় হিরণও বেশ কিছু টাকা খরচ করেছে। সেগুলো পরিশোধ করার একটা ভারী চিন্তা তার মাথায় বোঝার মতন ভার হয়ে লেপ্টে আছে। আজকেও করবী সকাল সকাল উঠে তৈরি হয়ে নিল। নিত্য পরিহিত পোশাকগুলো ধুতে দিয়েছে, শুকোয়নি। আলমারিতে 3 সেট জামা আছে অবশ্য, কিন্তু এই বৃষ্টি কাদায় রাস্তায় ভালো জামাগুলো তার পরতে ইচ্ছা হলো না। অনেক ভেবেচিন্তে সে গাঢ় বেগুনি রঙের বাটিক ছাপার বহু পুরনো একটা শাড়ি বের করলো। এই শাড়িটা এইচএসসিতে গোল্ডেন পর খুশিতে বাবা তাকে উপহার দিয়েছিলেন। গাঢ় বেগুনি রঙটা সময়ের বিবর্তনে নিজের ঝকঝকে রূপ হারিয়েছে, কিছুটা মেটে হয়ে গিয়েছে। তবে করবীর অতি সুন্দর ফর্সা শরীরে শাড়িটা যেন বহুগুণ সৌন্দর্য লাভ করেছে। শাড়ির সাথে মিলিয়ে ব্লাউজও পরেছে। ভারী কেশগুচ্ছ কোমরে ছাড়িয়ে উঠছে নিজ মনে। করবীর আজ ভীষণ শাস্তি ইচ্ছে হলো। শাড়ি পরলে মনটা কেমন নিজে নিজে শৌখিন হয়ে পড়ে। তার উপর একটা চাকরির ইন্টারভিউ আছে আজ। একটু পরিপাটি হয়ে গেলে হয়তো চাকরিটা পাওয়ার সম্ভাবনা আছে। যদিও এই কেনাবেচার বাজারে মোটা অঙ্কের ঘুষ না দিলে চাকরি হওয়ার সম্ভাবনা 0%। তবুও ক্ষীণ আশা মনে তো রাখতেই হয়। আশা না থাকলে তো জীবন চলবে না। ভীষণ সুন্দর সাজগোজ করে তৈরি হলো মেয়েটা। ঘন পল্লব বিশিষ্ট ছোট ছোট চোখগুলোতে মোটা করে কাজলও দিল, সিতি করলো মাঝ বরাবর। সারা শরীরের অলংকার বলতে কেবল নাকের ছোট পাথরের নোজপিনটাই আছে। কপালে টিপ লাগাতেও ভুলল না। এমনিতেই করবী সীমাহীন সৌন্দর্যের প্রতীক বলা যায়। তার উপর আজ বেগুন রংটা যেন সেই সৌন্দর্যকে বাড়িয়ে দিল বহুগুণ। তৈরি হয়ে দেখা করতে গেল বাণীর সাথে। বাণী তখন ঝিমাচ্ছিল। করবী গিয়ে খাঁচাটা নাড়তে পাখিটা সজাগ হলো। যথারীতি বলল, সই সই সই, মনের কথা কই? করবী হাসলো, মাথা নাড়িয়ে বলল, না আজ না, আজকে আরেকটা চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছি বানি। দোয়া কর চাকরিটা যেন পেয়ে যাই। পাখি আদৌ দোয়া করতে পারে কিনা করবীর জানা নেই। তবুও সেই অবুজ প্রাণীটার উপর ভরসা রাখে। তারপর ব্যস্ত হাতে খাঁচাটিকে ছোট বারান্দার এক কিনারায় আড়াল করে রেখে ছুটে রান্নাঘরে। তৈয়ব হোসেন মেয়ের অসম্ভব রূপ দেখে শঙ্কিত হন, কিন্তু বুঝতে দেন না। ভাত খেতে বসে প্লেটে মাছ দেখে চমকায় করবী। পরে জানতে পারে বিন্দু এসে মাছ দিয়ে গেছে। কৃতজ্ঞতায় চোখ ভারী হয় তার। ইস, এত মানুষের এত ঋণ কখনো মিটাতে পারবে? হয়তো পারবে না। এক সময় তার টাকা হবে ঠিকই, কিন্তু ভালোবাসার ঋণ টাকা দিয়ে কখনো শোধ করা যায় না। করবী অনাকাঙ্ক্ষিত চোখের জলগুলো বহু প্রচেষ্টায় লুকিয়ে ভাতটুকু শেষ করলো। তারপর বাবাকে সালাম করে ছুটলো। তৈয়ব হোসেন মনে মনে মেয়ের জন্য অনেক দোয়া করেন। অভাব কিংবা মানুষ, সবকিছুর কালো ছায়া যেন মেয়েটার থেকে দূর হয়ে যায়। করবী সিঁড়ি বেয়ে দ্রুত নামে। বিন্দু কিংবা আমেনা খালা কেউই এখন আর বাসায় নেই। পেটের দায়ে ভরেই তারা ছুটে কর্মসংস্থানে। না হয় সে তাদের থেকেও দোয়া নিয়ে যেত। গেট পেরিয়ে রাস্তায় নামতে পেছন থেকে হুতুমের ডাক ভেসে আসে, বাণীর মা খাড়াও। হুতুমের আধো কণ্ঠ পেতেই করবী দাঁড়ায়। ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখে ছোট মেয়েটা ছোট ছোট পায়ে বেশ দ্রুত ছুটে আসছে। করবী সাবধান করে, আস্তে আসো, পড়ে যাবে। হুতুম সোনার পাত্রী নয়, সে জোরেই ছুটে আসে। হাঁপিয়ে উঠে বাচ্চাটা। অনভিজ্ঞ হাতে মুখের সামনে চুলগুলো সরানোর প্রচেষ্টা চালায়। হাতের মুঠোয় থাকা 500 টাকার নোটটা সে এগিয়ে দেয় করবীর দিকে। এদিক ওদিক তাকে অতঃপর ফিসফিস করে বলে, বিন্দুবালা তোমারে দিতে কইছে এইটা। বিন্দুর মা যেন না জানে হেইডাও কইছে তোমারে কইতে। করবী ভারী অবাক হয়, বিস্মিত কণ্ঠে বলে, বিন্দু দিয়েছে? হুতুম আদুরে ভঙ্গিতে উপর নিচ মাথা নাড়ায়, যার অর্থ হ্যাঁ। করবী টাকাটা নিতে দেনমনা করে। তখনই ছোট হুতুম বিজ্ঞ স্বরে বলল, বিন্দুবালা কইছে তুমি যেন হাইটটা না যাও, হের জন্য ও তোমারে টাকাটা দিয়া গেছে, বুঝছো? নিতেই কইছে তোমারে। করবীর চোখ ভরে উঠে অযাচিত অশ্রুতে। মুখে লেগে থাকে বহু পুরনো সেই কৃতজ্ঞতার হাসি। টাকাটা নিয়ে সে হুতুমের ফুলো ফুলো গালে চপাস করে কয়েকটা চুমু খায়।
বাচ্চাটার অত্যাধিক কোকড়া সোনালি চুলগুলো গুছিয়ে দেয় আলগোছে, তারপর কিছুক্ষণ চাপড়ে ধরে রাখে বুকের মাঝে। এতক্ষণ তার যে বুক ধরফর ব্যাপারটা ছিল এখন আর সেটা অনুভব করতে পারলো না। নিমিষে যেন উধাও হয়ে গেল। চাকরি না হলেও আজকের দিনটা তার আর খারাপ যাবে না। এমন স্বর্গমুখ দেখলে কারই বা দিন খারাপ যাবে। ইন্টারভিউ যথেষ্ট ভালো হয়েছে, তবে করবি জানে এই চাকরিটাও তার হবে না। ইন্টারভিউ তো কেবল আনুষ্ঠানিকতা মাত্র, চাকরি এখন এমনই হয়ে যায়, কেবল অর্থ থাকলেই হয়। চাকরির ইন্টারভিউ ছিল 10টা, ইন্টারভিউ দিয়ে যেতে হয়েছে কলেজে। কিছুদিন পর ইনকোর্স পরীক্ষা, তারই খোঁজ নিতে এসেছে। আর কয়েকটা দিন পর মাস্টার্স ফাইনাল পরীক্ষা। এরপর কি করবে সে? দিন দিন অভাব তো কেবল বাড়ছে, কোনো দিক দিগন্ত তো পাচ্ছে না। কলেজ থেকে গিয়েছে টিউশনি করাতে, 2টো টিউশনি আছে এখন, বাকিগুলো অসুস্থতার জন্য বাদ দিয়ে দিয়েছে তাকে। বাচ্চাদের নাকি পড়াশোনার ক্ষতি। টিউশনি বাসা থেকে বের হয়ে করবি বড় রাস্তা ধরল, সন্ধ্যা নেমে এসেছে। তন্মধ্যে তার ব্যাগে থাকা আধা ভাঙা ফোনটা বেজে উঠল। করবি রাস্তার এক সাইডে দাঁড়িয়ে ব্যাগ থেকে ফোন বের করলো। ফোন বের করতে দেখলো তিমিরের নাম্বার, যা অজান্তে করবির ঠোঁটে হাসি ফুটিয়ে দিল। লোকটা এখন রোজ নিয়ম করে কল দেয়, খোঁজ খবর নেয়, জানা চাইতেও করবিকে প্রশান্তি দেয়, স্বস্তি দেয়, যেমন আজ দিল। করবি বেশি অপেক্ষা না করে ফোনটা রিসিভ করলো। রিসিভ করতে অপর পাশ থেকে তিমিরের স্বচ্ছ কণ্ঠ ভেসে এলো। মাথায় ফুল দিলে আরেকটু বেশি সুন্দর লাগতো তোমাকে। তিমিরের অপ্রত্যাশিত কথায় বিস্ময়ে হা হয়ে গেল করবির মুখ, কথাও যেন বের হচ্ছিল না, তবুও অস্ফুটে কেবল উচ্চারণ করলো। কিভাবে বুঝলেন আপনি? কিভাবে বুঝলাম তা পরের ব্যাপার, সঠিক বুঝেছি কিনা তাই বলো। করবি হাসলো, লজ্জায় লাল হয়ে গেল, ছোট করে বলল, হুম। ব্যাস তার সেকেন্ডের মাথায় সে অনুভব করলো তার মাথায় কিছু একটা লাগাচ্ছে কেউ। করবি ঘাড় ঘুরাতে নিলেই বাদ সাধলো পরিচিত কণ্ঠ। নড়বে না, তাহলে লাগাতে পারবো না। করবি অক্ষরে অক্ষরে তা মানল, সত্যি আর নড়ল না। ঠায় দাঁড়িয়ে রইল বিপরীত পক্ষের পরবর্তী নির্দেশনা না আসা অব্দি। তিমির নিবিড় হাতে ফুলটা বাঁধলো, তারপর মুচকি এসে করবির সামনে এসে দাঁড়িয়ে মুগ্ধ কণ্ঠে বলল, মাশাআল্লাহ, তোমার চুল ভীষণ সুন্দর। করবি লজ্জা পেল ঠিক কিশোরীর ন্যায়, ডানে বামে তাকিয়ে লজ্জা কাটানোর চেষ্টা করলো। তিমির করবি সে চেষ্টা দেখে হাসলো। মেয়েটাকে আজ পৃথিবীর সবচেয়ে সুন্দরতম নারী লাগছে, যার রূপে অনায়াসে গলে যাবে কঠিন বরফ। মোহমুগ্ধ কণ্ঠে তিমির বলল, আজ স্বয়ং চাঁদ মাটিতে যে। করবি লজ্জায় নিচে ঠোঁট কামড়ে ধরল। তিমির তা দেখে হাসলো নৈশব্দে, তার আলতো হাত ছুঁয়ে দিল করবির হাতগুলো। হাস্যরসাত্মক কণ্ঠে বলল, দোষ দিও না রক্ত করবি, এই অধমের এত বড় স্পর্ধা ক্ষমা করো। কিন্তু আজ একটু একটু অপরাধ হলেও আমি তা মেনে নিব বিনা যুদ্ধে। তবুও এই অসাধারণ সুন্দর মেয়েটির হাত না ধরে নিজের আত্মাকে কষ্ট দিতে পারছি না। সে তুমি আমাকে নষ্ট পুরুষ ভাবতেই পারো, তোমার সান্নিধ্য পেতে আমি 1000বার নষ্ট হতে রাজি। তিমিরের এহেন কথায় খিলখিল করে হেসে উঠল করবি, হাতের মুঠো নিজ ইচ্ছে শক্ত করলো। এ যেন নীরবে প্রশ্রয় দেওয়া। সোডিয়ামের আলো যেন আজ আরো ঝলমল করে উঠল। চারিপাশে কেমন রঙিন আলো ঝলমল করছে, নাকি করবির প্রেমে পড়া চোখ সব কিছুতে রং খুঁজে পাচ্ছে। গলির কিছুটা আগে এসে করবি হাত ছাড়লো। তিমিরের থেকে বিদায় নিয়ে ঢুকলো গলির ভেতরে। গলিতে আসতে দেখা মিলল বিন্দুর, মেয়েটাও মাত্র কাছ থেকে ফিরল। করবিকে দেখে গাল পরে হাসলো সে, চকচক করে উঠল মেয়েটার চোখ, উত্তেজিত কণ্ঠে বলল, আরে আপা, তোমার তো পুরা নায়িকা লাগতেছে। হায় আল্লাহ, এই রূপের নজর যেন না লাগে। এমন অপসরার নাহাল রূপ তোমার আপা। হিরণ ভাইয়ের বা কি দোষ দিমু কও? আমারই তো মনে হইতেছে পোলা হইলে তোমারে তুইলা নিয়ে বিয়া করতাম। বিন্দুর বলার ধরনে হেসে ফেললো করবি, ছোট চর দিয়ে শুধালো, তোর হিরণ ভাই বোকা বলে আমার পেছন লাগে? চালাক হলে তার একমাত্র ধ্যান জ্ঞান তুই হতিস। তোর মতন কেউ ভালোবাসতে পারে আদৌ? এমন করে ভালোবাসা পায়ে ঠেলে কারা জানিস? বোকারা। তাইলে কি তুমিও বোকা আপা? বিন্দুর প্রশ্নে স্থির হয়ে গেল করবির চোখের মনি দুটো, হাসির প্রশস্ততা হ্রাস পেল, ধীর স্বরে প্রশ্ন ছুড়ল, আমি বোকার মতো কিছু করেছি বুঝি? করোনাই বলতেছ? এই যে হিরণ ভাই যে তোমারে ভালোবাসে, এমন করে আদৌ কি কেউ ভালোবাসতে পারে কও? তার ভালোবাসাও তো তুমি মূল্য দাও না। মূল্য দিলে তোর কষ্ট হবে না বিন্দু? হিরণ ভাই সুখী হলে আমার কেন কষ্ট থাকবো আপা? কথাটা বলতেই বিন্দুর কণ্ঠ কাঁপলো। ভেতরে ভেতরে যে উত্তরটা দিতে তার কতটুকু যন্ত্রণা হয়েছে তা করবি ভালো করে আন্দাজ করতে পারলো, তাই কষ্ট কমাতে বলল, মজার ব্যাপার কি জানিস বিন্দু? অনেক সুন্দর যারা, তাদেরকে মন প্রাণ থেকে কেউ ভালোবাসে না। বেশিরভাগ মানুষ তার রূপে মুগ্ধ হয়ে যায় আর তার নাম দেয় ভালোবাসা। আমার এই রূপ কোনোদিন এসিডে ঝলসে গেলে দেখবি আমায় ভালোবাসার মতো হয়তো কেউ থাকবে না, কেউ না। কিন্তু এমন অত্যধিক সুন্দর না যারা, তাদের ক্ষেত্রে একটা ব্যাপার দারুণ আছে। তাহলে কেউ যদি তাদের ভালোবাসে বলে দাবি করে, তবে বলা যায় সে সত্যিই ভালোবাসে, কারণ এই ক্ষেত্রে মুগ্ধতার তো কোনো উপায় নেই। তবে আমি চাই হিরণ তোকে ভালোবাসুক,
আর জানি একদিন ও তোকে পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসাটা দিবে। বিন্দু করবীর কথায় তাচ্ছিল্য হাসলো, বলল। অভাগীর আশায় পড়ে ছাই, জানো তো। বিন্দুর কথাটা শেষ হতে কোথা থেকে যেন হিরণ ছুটে এলো। এই মানুষে পরিপূর্ণ গলিটাতে এসে চারিপাশে না তাকিয়ে করবীর চুলের মাঝে থাকা ফুলের খোপাটা টেনে ছিঁড়ে ফেললো। তাতে কয়েকটা চুলও নির্দয়তার সাথে ছিঁড়ে গেল। করবী হতভম্ব। হিরণ কেমন ফোঁস করতে করতে করবীর হাত মুঠো করে ধরলো, দাঁত কিরমির করে বলতে লাগলো, আমার না হলে তুমি কারো না, কারো না। বিন্দু ছুটে গেল। হিরণের শক্ত হাত ছাড়ানোর চেষ্টা করলো, বার কয়েক বলল ছাড়তে, কিন্তু হিরণ ঠায় দাঁড়িয়ে রইল। পাড়া প্রতিবেশী মানুষেরা ভিড় জমালো, রাস্তা ভরে গেল মুহূর্তে। এসব মানুষ যে পরবর্তীতে রসিয়ে ঘটনাকে আরো বড় করবে তার বুঝতে বাকি রইল না বিন্দুর। দিশে না পেয়ে বিন্দু সর্বশক্তির প্রয়োগ করে ধাক্কা দিল হিরণের বুকে। কেমন আক্রোশ নিয়ে বলল, তুমিও কাপুরুষ হিরণ ভাই, কাপুরুষ। নারীর গায়ে যে পুরুষ হাত দেয় তারা সবাই কাপুরুষ। ছি ছি, তুমিও ভুল মানুষ, তুমিও ভুল। বিনা পয়সায় মজা লুটতে ভিড় জমলো মানুষের। আগ্রহী কৌতূহলী দৃষ্টিগুলো যেন কাটার মতন বিঁধল করবীর শরীরে। হিরণের চোখে সাদা অংশটুকু ততক্ষণে লাল রং ধারণ করেছে। করবীর হাত ছাড়ানোর চেষ্টা অব্যাহত রেখে ভীষণ শক্ত কণ্ঠে বলল, ব্যাস, বাক্যটুকু আগুনে ঘি ঢালার কাজ করলো। হিরণ হাতটা আরো শক্ত করে টেনে ধরলো, গলা ফাটিয়ে চিৎকার করে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।